হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেন টু স্টাডি গাইড ইউটিউব প্ল্যাটফর্ম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, প্রত্যেকেই খুব সুন্দরভাবে পড়াশুনো করছো। তোমাদের এসআইয়ের পরীক্ষা, প্রিলিমস পরীক্ষা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। বাদবাকি পুলিশ রিক্রুটমেন্টের পরীক্ষা বাকি রয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল আর এসআইয়ের মেন্স পরীক্ষা বাকি রয়েছে, ডেসক্রিপটিভ মেন্স। তো আমি যে ক্লাসগুলো তোমাদেরকে করাচ্ছি সেগুলো কিন্তু প্রিলিমসের জন্য তো ইম্পর্টেন্ট ছিলই, তার সঙ্গে সঙ্গে কিন্তু ডেসক্রিপটিভ বা মেন্সের জন্যও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবল রিক্রুটমেন্ট রয়েছে বা কলকাতা পুলিশের যে কনস্টেবল রিক্রুটমেন্ট রয়েছে তার জন্য এই ক্লাসগুলো তো অবশ্যই তোমরা করবে, আর এই ক্লাসগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। তো সেই হিসাবে আমি যে সিরিজটা শুরু করেছিলাম 50 ডে 50 ম্যারাথন হিসাবে, যেটা শুরু করেছিলাম, তো সেক্ষেত্রে এতটা জিকে জিএসের পোর্শনটা বড়, যে কারণে প্রিলিমসের আগে পুরোটাকে কভার করা সম্ভব হয়নি। বাট আমি অন্যান্য পরীক্ষার আগে এই সিরিজটা কমপ্লিট করব। তার সঙ্গে সঙ্গে তোমরা ইতিমধ্যে জেনে গেছো ওয়েস্ট বেঙ্গল এসএসসির যে গ্রুপ সি আর ডির নোটিফিকেশন অলরেডি চলে এসছে, এবং সেখানে একটা ডেট দেওয়া হয়েছে 3 নভেম্বর থেকে 3 ডিসেম্বর ফর্ম ফিল আপের ডেট। তারপরে একটা সম্ভাব্য পরীক্ষা হতে পারে এরকম একটা মাসের কথা জানিয়েছে, সেটা হচ্ছে জানুয়ারি নাগাদ। তো তার জন্য আমরা 15 অক্টোবর থেকে জিকে জিএস পোর্শন আর কারেন্ট অ্যাফেয়ার্সের যে 15-15-30 নাম্বার, সেটার জন্য ক্লাস আমরা করব। তোমরা অবশ্যই ওই ক্লাসগুলো করবে, আমি প্লে লিস্ট হিসেবে তোমাদের সামনে প্রেজেন্ট করব, তোমরা কিন্তু ওখান থেকে তোমাদের প্রিপারেশান নিয়ে নিতে পারবে। ওকে, তো আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম পর্যায়, যেটা হচ্ছে 1858 থেকে 1916 খ্রিস্টাব্দ। আজকের এই ক্লাসটা আমি দুটো সেগমেন্টে ভাগ করেছি, দুটো পার্টে করাবো, কারণ এখানে অনেক বেশি ইনফরমেশান রয়েছে, এই জায়গাটা খুবই ভাইটাল। তো এখান থেকে শুরু করে আমরা 1916 পর্যন্ত আমরা যাব, 1916 পর্যন্ত লখনৌ ফ্যাক্ট পর্যন্ত আমরা যাব। তো এই 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 যে হিস্ট্রিটাকে আমরা দুটো সেগমেন্টে ভাগ করছি, ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট। আজকে যে ক্লাসটা করবো সেটা পার্ট 1 হিসেবে করব। এর আগে আমরা মহাবিদ্রোহ পর্যন্ত পড়ে নিয়েছি, তারপরে আমাদের পাশ্চাত্য শিক্ষা বিস্তার, সেখান থেকে শুরু করে আমাদের সমাজ সংস্কারক আন্দোলন, এগুলো আমরা পড়েছি। কৃষক বিদ্রোহ, শ্রমিক অসন্তোষ, এগুলো আমরা অলরেডি কভার করে ফেলেছি, যেগুলো মডার্ন হিস্ট্রির একটা বড় পার্ট আমরা বলতে পারি। তো আজকের এটাও সেই ধরনের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আমি চাইবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে খুব কেয়ারফুলি দেখার চেষ্টা করো। মডার্ন হিস্ট্রিতে আশা করি আর কোনো অসুবিধে থাকবে না। ওকে, তো চলো আজকে শুরু করা যাক। আজ হচ্ছে ভারতের ফ্রিডম মুভমেন্টের ফার্স্ট পার্ট। এই পার্টে আমি কত দূর যাব একটু বলে দিই। এই পার্টটা আমরা 1858 কিছু আগে থেকে ভারতবর্ষে বিভিন্ন সংগঠন তৈরি হচ্ছে, স্বাধীনতা সংগ্রামে বা জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করা হচ্ছে মানুষজনকে, সেই পার্টটা পড়ব। কী কী অর্গানাইজেশন তৈরি হচ্ছে, কী কী সংগঠন তৈরি হচ্ছে, তারপর আপ টু জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা সর্বভারতীয় দল হিসেবে তাদের উত্থান, এবং সেখান থেকে শুরু করে 1905 পর্যন্ত একটা নরমপন্থী পর্যায়। সেখানকার নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ কারা ছিলেন তোমরা দেখতেই পাচ্ছ ছবিগুলো। যাতে তোমরা একটু অডিও ভিজুয়ালি ইন্টারাক্ট করতে পারো, তার জন্য কিন্তু এই ছবিগুলো দেওয়া হয়েছে। তোমরা এই ছবিগুলোর সঙ্গে রিলেট করতে পারবে। পরীক্ষার হলে গিয়ে এই ছবিগুলোই তোমাদের কিন্তু মাথার মধ্যে আসবে। আমার ক্লাস যারা করছো, ওই পরীক্ষার হলে গিয়ে কিন্তু এই বিষয়টা তোমাদের মাথার মধ্যে কিন্তু চলে আসবে, আর তোমাদের অ্যান্সার করতে অনেকটা সুবিধেও হবে। ওকে, তো আমরা বঙ্গভঙ্গ আন্দোলনটা দেখব, বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলন, সেখান থেকে কিছুটা চরমপন্থী পর্যায় পর্যন্ত যাব, দিয়ে এই পার্টটা বা এই যে চ্যাপ্টারটা শেষ করব, এটা দুটো পার্টে হবে। কেমন? সবাই মন দিয়ে ক্লাসটা করবে। জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ও বিভিন্ন রাজনৈতিক সংস্থা, ঠিক আছে, এই যে পর্যায়টা, অর্থাৎ ফ্রম 1858 টু 1916, এই জায়গাতে আমরা দেখব প্রচুর ছোট ছোট সংগঠন তৈরি হবে, যেই সংগঠনগুলো পরবর্তীকালে আবার মার্জ হয়ে, কখন ওভারল্যাপ, মার্জ, এরকম হয়ে কী হবে, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হবে। যেই জাতীয় কংগ্রেস একটা সর্বভারতীয় দল হিসেবে, রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে। ওকে, জাতীয়তাবাদ কথার অর্থ কী? তোমরা জাতীয়তাবাদ সম্পর্কে হয়তো তোমাদের একটা ধ্যান ধারণা আছে, তবুও আমি বলি, জাতীয়তাবাদ মানে হচ্ছে নিজের দেশের প্রতি, বা জাতীয় মানে ইংরেজিতে আমরা বলি ন্যাশনাল বা ন্যাশনালিটি বলি আমরা। তো এই যে নিজের দেশের প্রতি প্রেম ভালোবাসা,
নিজের দেশের প্রতি শ্রদ্ধা ভক্তি, নিজের দেশের হয়ে কিছু করা বা নিজের দেশের জন্য কিছু করা, সেটাকেই আমরা বলছি জাতীয়তাবাদী বিষয়টাকে। আর এই জাতীয়তাবাদী চেতনা মানে মানুষের মধ্যে কিন্তু একটা দেশাত্মবোধক ব্যাপার ছিল না। দেশ বলতে কি জিনিস সেই ধ্যান ধারণা কিন্তু মানুষের মধ্যে ছিল না। মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ হিসেবে যদি আমরা দেখি, আমরা সেখানে কিন্তু দেখতে পাবো একটা জিনিস, যে মহাবিদ্রোহ ব্যর্থ হয়েছিল তার কারণ হচ্ছে আঞ্চলিক বা খণ্ড খণ্ড বিদ্রোহের জন্য। বিভিন্ন অঞ্চলে বিদ্রোহ হচ্ছে, একে অপরের সঙ্গে কোনো কমিউনিকেশন নেই। তো সেই কমিউনিকেশন তৈরি করার যে অভাব বা কমিউনিকেশন ছিল না বলেই যে ব্যর্থতা, মহাবিদ্রোহ ব্যর্থ হয়েছে, সেটা কিন্তু মানুষ উপলব্ধি করতে পারল। বিশেষ করে তখন ওই সময়ে 1858 সময়টাতে বা তার কিছু আগে থেকে শুরু করে, বিশেষ করে রাজা রামমোহন রায় যখন ইতিহাসের প্রেক্ষাপটে আবির্ভূত হলেন, তখন থেকে কিন্তু মানুষের মধ্যে, বিশেষ করে এই বাংলা থেকে, বাংলার মানুষের মধ্যে একটা রাজনৈতিক সচেতনতা, একটা ন্যাশনালিটি, একটা দেশের প্রতি টান, দেশভক্তি, এই জিনিসগুলো জাগ্রত হচ্ছে আস্তে আস্তে করে। সেই জন্য এই বাংলাকে কেন্দ্র করে একটা পাণ্ডিত্য বলতে পারো তোমরা, বা রাজনৈতিক সচেতনতা বলতে পারো, কিংবা জাতীয়তাবাদী চেতনা বলতে পারো, তার উন্মেষ হচ্ছিল আস্তে আস্তে করে। যে কারণে আমরা দেখব এই বাংলা থেকে পশ্চিম বাংলা, পূর্ব বাংলা, আসাম, এগুলো সব একসঙ্গে ছিল তখন। এখানকার মানুষজন যথেষ্ট শিক্ষিত। তারা করতো কি, অন্যান্য মানুষজনকে সচেতন করার চেষ্টা করত যে বিচ্ছিন্নভাবে আমরা আন্দোলন করে বা বিদ্রোহ করে কিন্তু ব্রিটিশদেরকে এখান থেকে তাড়াতে পারবো না। সেক্ষেত্রে আমাদের মধ্যে একটা একাত্মবোধ দরকার, আমাদেরকে ইউনাইট হতে হবে। আমরা যদি ইউনাইটেডলি কাজ করি তবেই কিন্তু ব্রিটিশদেরকে এখান থেকে তাড়াতে সক্ষম হব। তো প্রাথমিকভাবে যথেষ্ট ডিফিকাল্ট একটা টাস্ক, তার কারণ সব কিছু মানে ছন্ন ছাড়া অবস্থা। তার উপরে ব্রিটিশরা এত তাদের সুপ্রিম পলিসি লাগু করেছে, তাদের সেনাবাহিনী, তাদের সামরিক বাহিনী থেকে শুরু করে রাজনৈতিক যে যারা ভাইসরয়, গভর্নর জেনারেল, তাদের যে চিন্তা ভাবনা শক্তি, উদ্ভাবন শক্তি অনেক বেটার। তো তাকে মোকাবেলা করার জন্য কিন্তু সেই মুহূর্তে মানুষজনকে সচেতন করা, এটা কিন্তু খুব একটা সহজ কাজ ছিল না। তো এই যে দেশাত্মবোধ, দেশের প্রতি মমত্ববোধ, যেটাকে আমরা বলছি জাতীয়তাবাদী চেতনা, তাহলে বাংলা থেকে এই জাতীয়তাবাদী চেতনার উন্মেষ হচ্ছে এবং সেখান থেকেই দেখব বিভিন্ন সময়ে রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হচ্ছে। বোঝা গেল? এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ওকে, জাতীয়তাবাদ হলো এমন এক রাজনৈতিক মতবাদ যা জাতি ধর্ম নির্বিশেষে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে সাহায্য করে। সাম্রাজ্যবাদী শক্তিকে ব্রিটিশ, ইংল্যান্ড, তাই না? তো ব্রিটিশ গভর্নমেন্ট সেই হচ্ছে সাম্রাজ্যবাদী শক্তি। তো এই সাম্রাজ্যবাদী শক্তির বিরোধিতা করতে গেলে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ করতে হবে, যেটা হবে অবশ্যই জাতি ধর্ম এগুলোর ঊর্ধ্বে। 19 শতকের দ্বিতীয়ার্ধে ভারতে জাতীয়তাবাদী সচেতনতার প্রসার ঘটে এবং শুরু হয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগঠিত আন্দোলন। দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। 19 শতকের দ্বিতীয়ার্ধে, 19 শতক মানে 1800 থেকে 1900 পর্যন্ত, 1800 শেষ, 1801 মানেই সেটা 19 শতক। তাহলে 19 শতকের দ্বিতীয়ার্ধে বলেছে মানে 1850 খ্রিস্টাব্দ থেকে এই সময়টা, 1800 একদম পার্টিকুলার 1850 নয়, দ্বিতীয়ার্ধ বলতে ওই 1850, 1830 থেকে 1870 এইরকম সময়টাকে আমরা দ্বিতীয়ার্ধ বলতে পারি। তখন থেকে কি হচ্ছে, একটা জাতীয়তাবাদী সচেতনতার প্রসার ঘটছে। এগুলো কিন্তু সব বাংলা ওরিয়েন্টেড ক্ষেত্র। যদি আমরা দেখি সেটা হবে বাংলা। ভারতের বিভিন্ন স্থানে রাজনৈতিক সভা সমিতি গঠনের মাধ্যমে জাতীয় আন্দোলনের সূত্রপাত ঘটে। তাহলে এই যে সচেতনতা বাড়ছে বাংলা থেকে ইন্সপায়ার্ড হচ্ছে অন্যান্য ভারতবর্ষের অন্যান্য জায়গা। সেই জন্য আমরা একটা কথা বলতে শুনি না প্রায়শই, যে বেঙ্গল থিংস টুমোরো, অল ইন্ডিয়া থিংস, বেঙ্গল থিংস টুডে, অল ইন্ডিয়া থিংস টুমোরো। বাংলা আজ যা ভাবে সেটা সারা ভারত আগামীকাল ভাববে। বোঝা গেল? তো এইরকম একটা কথা, এখান থেকে এই কনসেপ্টগুলো এসছে। তখন বাংলা শিক্ষা দীক্ষা থেকে শুরু করে পাণ্ডিত্যে অনেক এগিয়েছে। বোঝা গেল? তাহলে সংগঠনগুলো কি কি আছে আমরা দেখব। দেশীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থার প্রতিষ্ঠান, সেখানে প্রথম আমরা দেখব বাংলার রাজনৈতিক সংস্থা। এখানে আমাদের কিন্তু ক্রোনোলজি মনে রাখতেও সুবিধা হবে, সালগুলো বুঝতে সুবিধা হবে। প্রথম যে সভার কথা আমরা জানবো সেটাকে আমরা বলছি বঙ্গভাষা প্রকাশিকা সভা।
কি বলছি আমরা? বঙ্গভাষা প্রকাশিকা সভা। প্রতিষ্ঠা হয়েছে কত? 1836 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছে। 1836 খ্রিস্টাব্দে। সালটা মনে রাখবে, দ্বিতীয়ার্ধ, কি 19 শতকের দ্বিতীয়ার্ধের কাছাকাছি সময় 1836 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছে কে? রাজা রামমোহন রায়ের অ্যাসোসিয়েটস। রাজা রামমোহন রায়ের যত সহযোগী ছিল, রাজা রামমোহন রায়ের যত শিষ্য ছিল, তারা প্রত্যেকে মিলে কি করেছে, তখন তো তারা অনেক বেশি সমাজ সচেতন হয়ে গেছে। 1833-তে রাজা রামমোহন রায় মারা যান। তারপরে 1836 খ্রিস্টে তার 3 বছর পরে তারই যে অ্যাসোসিয়েটস, তারই সহযোগী যারা, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, রাজা রামমোহন রায়ের পরবর্তীকালে, এটা রাজা রামমোহন রায় তার আমরা বলতে পারি আগাম একটা প্রেক্ষাপট তৈরি করে দিয়েছিলেন, কিন্তু তৈরি করেছেন ফাউন্ডেশন হলো 1836-এ প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের হাত ধরে, আর এটা হবে রাজা রামমোহন রায়ের অ্যাসোসিয়েটস। ওকে, প্রতিষ্ঠাতা যদি বলে তোমরা অবশ্যই করবে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। বোঝা গেল? উদ্দেশ্য কি? বঙ্গভাষা প্রকাশিকা সভা তো তৈরি হয়েছে, এর নিশ্চয় একটা উদ্দেশ্য আছে যার জন্য তৈরি হয়েছে। উদ্দেশ্য ছিল সংবাদপত্র আইন, ভারতের জুরি প্রথার প্রবর্তন, সরকারি ভাষা হিসাবে ইংরেজি ভাষা যে প্রবর্তন হয়েছে, এই আইনগুলো যে চলছে তার সম্পূর্ণ বিরোধিতা করা, প্রতিবাদ করা। আমরা জানি সংবাদপত্র আইন রাজা রামমোহন রায় সংবাদ কৌমুদী দিয়ে শুরু করেছিলেন, প্রথম সংবাদপত্র। ফার্সি ভাষায় তিনি প্রকাশ করতেন মিরাতুল আখবার। তাহলে এই যে সংবাদপত্রগুলো, এই সংবাদপত্রগুলো মানুষকে সচেতন করছে, ইংরেজদের যে কার্যকলাপ তাকে নিয়ে সমালোচনা করছে। ফলে কি হচ্ছে, এই সংবাদপত্রগুলোকে বন্ধ করে দেওয়ার একটা প্রবণতা দেখা দিচ্ছে। বিভিন্ন আইন নিয়ে এসে, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন, আমরা দেখবো এগুলো আস্তে আস্তে করে, যে আইনগুলো পরবর্তীকালে আরও প্রমিনেন্ট আকার ধারণ করবে, যার মানে কাঠিন্য বাড়তে থাকবে। আর এই দেশীয় ভাষায় সংবাদপত্র আইন, অস্ত্র আইন, যেটাকে আমরা পরবর্তীকালে বলবো ভার্নাকুলার ফ্রেশ অ্যাক্ট, ঠিক এই সময়ে এই ঘটনাগুলো ঘটছে। তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য 1836 খ্রিস্টাব্দে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর তিনি কি করলেন, কলকাতা টাউন হলে একটা সভা অ্যারেঞ্জ করলেন। সেখানেই তিনি বললেন এইরকম একটা সভার কথা, যেখানে যে সভাটার নাম বঙ্গভাষা প্রকাশিকা সভা। তাহলে মনে রাখবে তার প্রতিষ্ঠা বর্ষ অর্থাৎ 1836, আর প্রতিষ্ঠাতা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। এরপরে যেটা তৈরি হলো সেটাকে আমরা বলছি জমিদার সভা। কি বলবো আমরা? জমিদার সভা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংগঠন, যেটাকে আমরা ইতিহাসে ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন হিসেবে স্বীকৃতি দেব, বা ইতিহাসে স্বীকৃতি দেওয়া হয়েছে জমিদার সভাকে। এটাকেই আরেকটা নাম বলা হয় ল্যান্ড হোল্ডার্স সোসাইটি। এটাকেই বলা হয় ল্যান্ড হোল্ডার্স সোসাইটি, ঠিক আছে? এটাকেই বলা হয় ল্যান্ড হোল্ডার্স সোসাইটি বলবো আমরা বলবো ল্যান্ড হোল্ডার্স সোসাইটি, জমিদার সভা। এই জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছে কোথায়? কলকাতায়। কত সালে? 1838 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটাও প্রতিষ্ঠা করেছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। ভারতের প্রথম প্রকৃত রাজনৈতিক সংগঠনের মর্যাদা পেল কে? জমিদার সভা বা ল্যান্ড হোল্ডার্স সোসাইটি। উদ্দেশ্য কি? জমিদারদের স্বার্থ রক্ষা করা এটার উদ্দেশ্য। তোমরা হয়তো মনে করতে পারো যে স্যার, জমিদারের মধ্য দিয়েই তো ইংরেজরা ভারতীয়দেরকে শোষণ করছিল, ভারতীয়দের উপর জুলুমবাজি, অত্যাচার সবকিছু তো জমিদারদের হাত ধরেই হচ্ছিল। তাহলে এই জমিদার সভা তৈরি করে জমিদারদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করা হচ্ছে কেন? এখানেও একটা গল্প আছে, তবে এই গল্প আমরা এখন করব না, আমরা ফাউন্ডেশন ক্লাসের সময় করব, কিংবা আমরা পরবর্তীকালে যখন আপার প্রাইমারির আর্টস গ্রুপের জন্য পড়ব তখন এই বিষয়গুলো জানবো ভালো করে। ওকে, তোমরা মনে রাখবে জমিদার সভা ল্যান্ড হোল্ডার সোসাইটি বলা হচ্ছে, প্রতিষ্ঠা হচ্ছে 1838 কলকাতাতে। ওকে, নেক্সট, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অর্থাৎ ভারতবর্ষের যে ব্রিটিশ উপনিবেশ সেখানকার ভারতীয় যে অ্যাসোসিয়েশন তাকে আমরা বলছি ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1851। এর আগে একটু ঘটনা বলি, আমরা যেহেতু একটা ক্রোনোলজিকে ধরেছি অর্থাৎ বাংলার রাজনৈতিক সংগঠনকে ধরে আমরা এগোচ্ছি, তাই এখানে আরেকটা ঘটনা ঘটেছে এর আগে 1848-এ, যেখানে আমরা দেখব বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি একটা তৈরি হবে, যেটা জর্জ থমসন ব্রিটেনে তৈরি করবে। সেটা আর জমিদার সভা একসঙ্গে মার্জ হয়ে গিয়ে 1851 খ্রিস্টাব্দে তৈরি করলো কি? ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, যার তত্ত্বাবধায়ক ছিলেন বা ফাউন্ডার ছিলেন দেবেন্দ্রনাথ টেগোর। নামটা মনে রাখবে, দেবেন্দ্রনাথ টেগোর।
জমিদার সভা এবং লন্ডনে প্রতিষ্ঠিত বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটিকে যুক্ত করে এই সংগঠন তৈরি করা হয়েছিল। বোঝা গেল? এর সভাপতি ছিল রাধাকান্ত দেব আর সম্পাদক ছিলেন দ্বারকানাথ ঠাকুর। দ্বারকানাথ ঠাকুর কিন্তু প্রত্যেকটা সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন যেটা বাংলায় তৈরি হয়েছিল। উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের কাছে রাজনৈতিক ও প্রশাসনিক দাবি পেশ করা এবং সারা দেশব্যাপী আন্দোলন করে তোলা। বোঝা গেল? দেন আমরা দেখব ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা হয়েছে কত সালে? 1875 সালে প্রতিষ্ঠা হলো। 1875 সালে কি ইন্ডিয়ান লীগ। প্রতিষ্ঠাতা ছিলেন শিশির কুমার ঘোষ এবং হেমন্ত কুমার ঘোষ। তোমরা মনে রাখবে কেবলমাত্র এই নামটা, শিশির কুমার ঘোষ, যিনি ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেছেন। পরবর্তীকালে ইন্ডিয়ান লীগ আরেকটা পড়বে যেটা রাসবিহারী বসু তৈরি করবেন। উদ্দেশ্য ইংরেজি শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর জন্য পৃথক রাজনৈতিক সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব এবং ভারতীয় জনসাধারণকে ভারতীয় বোধে, জাতীয়তা বোধে উদ্বুদ্ধ করার জন্য ইন্ডিয়ান লীগ তৈরি করলেন কে? শিশির কুমার ঘোষ এবং হেমন্ত কুমার ঘোষ দুজনে মিলে 1875 খ্রিস্টাব্দে। বোঝা গেল? নেক্সট হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন পরবর্তীকালে দেখব আমরা জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত হবে। এর যে মতাদর্শ, সেই মতাদর্শ নিয়ে তৈরি হবে জাতীয় কংগ্রেস। তৈরি করেছেন কে? কলকাতার সুনামধন্য একজন স্বাধীনতা সংগ্রামী, যার নাম সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যাকে বলা হয় মুকুটহীন রাজা। ওকে, তো প্রতিষ্ঠা হয়েছে 1876 সালে কলকাতার অ্যালবার্ট হলে কি হয়েছে? এই ধরনের একটা অ্যাসোসিয়েশনের ফাউন্ডেশন করা হয়েছে। এই সংগঠন ভারত সভা নামেও পরিচিত। তাহলে পরীক্ষাতে যদি আসে ভারত সভাকে প্রতিষ্ঠা করে, তোমরা উত্তর করবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি বা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, যাকে সারেন্ডার নট ব্যানার্জিও বলা হয়। অনেকগুলো নাম, গ্ল্যাডস্টোন বলা হয়, ভারতের গ্ল্যাডস্টোন বলা হয়। সহযোগী ছিলেন কে? আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী এবং দ্বারকানাথ ঠাকুর। সেই আনন্দমোহন বসু, সেই শিবনাথ শাস্ত্রী যারা কেশবচন্দ্র সেনের কাছ থেকে বেরিয়ে গিয়ে ব্রাহ্ম সমাজকে পৃথকীকরণ করেছিল। উদ্দেশ্য ছিল বিভিন্ন রাজনৈতিক মতাদর্শযুক্ত সংগঠনগুলিকে ঐক্যবদ্ধ করা ও হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতিকে জোরদার করা। এই সময় হিন্দু মুসলিমকে এক সূত্রে বাঁধতে চেয়েছিলেন কে? আমাদের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, অর্থাৎ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, দ্বারকানাথ ঠাকুর, এনারা মিলে। বোঝা গেল? তাহলে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, এটা হচ্ছে আমাদের বাংলার সংগঠন। ওকে, নেক্সট আমরা পড়বো লন্ডনের রাজনৈতিক সংস্থা। তোমাদের প্রাথমিকভাবে হয়তো মনে হতে পারে যে স্যার লন্ডনেও আবার কি রাজনৈতিক সংস্থার গল্প আছে? হ্যাঁ, লন্ডনেও কিছু ভারতীয়রা রাজনৈতিক সংস্থা তৈরি করেছিল। কিছু ইংরেজদের হাত ধরেও রাজনৈতিক সংস্থা তৈরি হয়েছিল, যার মধ্যে প্রথম আমরা দেখব ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। এটা অনলি ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি তৈরি হয়েছে 1839 সালে। তৈরি করেছে উইলিয়াম অ্যাডাম। ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি তৈরি করেছে উইলিয়াম অ্যাডাম। বেঙ্গল যদি কথাটা আসে, সেটা ব্রিটেনে তৈরি হয়েছে অবশ্যই, কিন্তু পরবর্তীকালে সেটা বাংলার জমিদার সভার সঙ্গে মার্জ করে যায়। বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি 1843 সালে তৈরি হয়েছে, যেটা তৈরি করেছে জর্জ থমসন। সভাপতি ছিল জর্জ থমসন, সম্পাদক ছিলেন প্যারীচাঁদ মিত্র। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য হয়তো খুব বেশি ইম্পর্টেন্ট নয়, বাট ডেসক্রিপটিভ পার্ট থেকে শুরু করে কোশ্চেন এলেও আসতে পারে। তো এসআইয়ের প্রিলিমসের কোশ্চেন তো যথেষ্ট সহজ এসছে প্রত্যেকেই। সব আমি শুনেছি, আমার বেশ কিছু ছাত্ররা তারা বলল মোটামুটি জিকে জিএস থেকে সবটাই করেছে, 50 মার্কসই করেছে তারা জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা 1866 সালে। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠাতা দাদাভাই নৌরোজি। এইটা কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। যেহেতু লন্ডনে প্রতিষ্ঠা হচ্ছে এবং ভারতীয়দের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, সেই দাদাভাই নৌরোজি, যাকে আমরা গ্র্যান্ড ওল্ড ম্যান বলবো, আর যার মতাদর্শ ছিল ড্রেন অফ ওয়েলথ, তাই না? ড্রেন অফ ওয়েলথ, আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া, এইসব মতাদর্শ কার? দাদাভাই নৌরোজি। ঠিক আছে, নেক্সট হচ্ছে বোম্বাইয়ের রাজনৈতিক সংস্থা, বোম্বে অ্যাসোসিয়েশন আমরা বলছি। বোম্বাইয়ের রাজনৈতিক সংস্থা তৈরি করেছে কে? বোম্বাই যদি বলা হয় সেটা হবে কে? দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি মহারাষ্ট্রের লোক। হ্যাঁ, তো এই বোম্বাইয়ের সংস্থা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রতিষ্ঠাতা হচ্ছে দাদাভাই নৌরোজি। 1852 সালে প্রতিষ্ঠা হয় বোম্বে অ্যাসোসিয়েশনের। ওকে, বোম্বাই প্রেসিডেন্সিতে এটি প্রথম গড়ে ওঠা রাজনৈতিক সংগঠন। যেহেতু সেখানে বোম্বাই প্রেসিডেন্সি ছিল, ব্রিটিশদের তো 3টা প্রেসিডেন্সি ছিল, একটা ছিল কলকাতা, 2 মাদ্রাজ, 3 বোম্বে। এই বোম্বে প্রেসিডেন্সিতে বাংলা প্রেসিডেন্সির প্রথম রাজনৈতিক সভা আমরা দেখলাম জমিদার সংগঠন বা জমিদারি সভা, ল্যান্ড হোল্ডার সোসাইটি বলা হচ্ছে। বোম্বাইতে যে সভা প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল তাকে বলা হয় বোম্বাই অ্যাসোসিয়েশন। কার হাত ধরে প্রতিষ্ঠা লাভ করলো? দাদাভাই নৌরোজির হাত ধরে প্রতিষ্ঠা লাভ করলো 1852-তে। দেখো, এগুলো কিন্তু সমহাবিদদের খানিকটা আগে।
পুনা সার্বজনিক সভা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। পুনা সার্বজনিক সভা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তৈরি হয়েছিল 1870 খ্রিস্টাব্দে। এর প্রতিষ্ঠাতা ছিলেন মহাদেব গোবিন্দ রানাডে। উদ্দেশ্য মনে না রাখলেও চলবে, ডিসক্রিপটিভ পোর্শনের জন্য উদ্দেশ্য লাগবে, আদারওয়াইজ কিন্তু উদ্দেশ্য লাগবে না। পুনা সার্বজনিক সভা, প্রতিষ্ঠাতা মহাদেব গোবিন্দ রানাডে, আর 1870 খ্রিস্টাব্দ। বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন, এটা বোম্বে অ্যাসোসিয়েশন, এটা পুনা সার্বজনিক সভা, এটা বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন। 1885 খ্রিস্টাব্দে, যে বছর জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় এই বোম্বাইতে, যেটা হচ্ছে আমাদের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে প্রতিষ্ঠা লাভ করে 1885 খ্রিস্টাব্দে। সেটা হওয়ার কথা ছিল পুনেতে, প্লেগ রোগের কারণে। প্লেগ ওখানে যখন ছোঁয়াচে রোগ ছড়িয়ে পড়ছিল, তখন কিন্তু ওটাকে সরিয়ে নিয়ে গিয়ে কোথায় তৈরি করা হয়েছে, কোথায় ফাউন্ড করা হয়েছিল, সেটা হচ্ছে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ। ঠিক আছে। প্রতিষ্ঠাতা বোম্বে প্রেসিডেন্সির বদরুদ্দিন তেয়াবজি, ফিরোজ শাহ মেহতা, কেটি তিলং। এদের এই বদরুদ্দিন তেয়াবজি, তিনি প্রথম মুসলিম সভাপতি হবে পরবর্তীকালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে। বোঝা যাচ্ছে? নেক্সট, মাদ্রাজের রাজনৈতিক সংস্থা কি? মাদ্রাজের নেটিভ অ্যাসোসিয়েশন 1849 সালে প্রতিষ্ঠা হয়। GL শেট্টি নামে একজন ভদ্রলোক, তিনি মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। এরপর মাদ্রাজ মহাজন সভা, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, 1884 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা পায়। আর প্রতিষ্ঠাতা ছিলেন M বীর রাঘবাচারী, B সুব্রমণিয়ম আয়ার এবং P আনন্দচারুলু। প্রত্যেকেই কিন্তু এই নরমপন্থী পর্যায়ে বিরাট বড় বড় অবদান রেখেছে ভারতের স্বাধীনতা আন্দোলনে। বোঝা গেল? তাহলে এই জায়গাগুলো আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। নেক্সট দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা, ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা, এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা, দেখো ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা, যেটা কিছু ইনফরমেশন এখান থেকে পড়ে সেগুলো জেনে নাও। আর যারা ডেসক্রিপটিভ এসআইয়ের জন্য পরীক্ষা, যারা সিলেক্টেড হবে, অর্থাৎ যারা কাট অফ ক্লিয়ার করবে, তাদের জন্য তো সত্যি ইম্পর্টেন্ট। এবার যাদের পরীক্ষা যেমন হয়েছে সেইভাবেই তোমরা তোমাদের ক্লাসগুলোকে কন্টিনিউ করবে। ওকে। বা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল বা কলকাতা পুলিশের কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য তো অবশ্যই ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা ভারতের স্বাধীনতা আন্দোলনের এক নতুন যুগের অধ্যায়, সে নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ পরবর্তীকালে এই জাতীয় কংগ্রেস একটা সর্বভারতীয় দলে পরিণত হবে, যেই দলে এসে অন্তর্ভুক্ত হবে আমাদের মহান নেতা মহাত্মা গান্ধী, যাকে আমরা গান্ধীজি নামে চিনি, যাকে আমরা মহাত্মা নামে চিনি। ওকে। প্রতিষ্ঠা হয়েছিল কবে? 28 ডিসেম্বর 1885, 1885 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। তৈরি করেছিল কে জানো? একজন ইংরেজ আধিকারিক, IAS আধিকারিক একজন, তার নাম হচ্ছে অ্যালান অক্টোভিয়ান হিউম। তিনি কি করেছিলেন? তিনি তৎকালীন যে ভাইসরয় ডাফরিন ছিলেন, তখন ভাইসরয় 1885 খ্রিস্টাব্দে ভাইসরয় ছিল। কারণ আমরা জানি 1858 যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আসে, তখন ভারতবর্ষের গভর্নর জেনারেলের যে পদ, তাকে প্রমোট করে দিয়ে করা হয়েছিল ভাইসরয়, তাই না? তো সেই হিসেবে সেই ভাইসরয় ছিলেন কে? লর্ড ডাফরিন। লর্ড ডাফরিনের কাছে গিয়ে অ্যালান অক্টোভিয়ান হিউম বলছেন, আধিকারিক, যে ভারতবর্ষে বিচ্ছিন্নভাবে খণ্ড খণ্ড বিদ্রোহ তৈরি হচ্ছে। আমরা যদি এমন একটা কোনো সিস্টেম তৈরি করতে পারি, যেই সিস্টেমটা বাকি যে যত জায়গায়, বিভিন্ন জায়গায় যে ছোট ছোট বিদ্রোহগুলো হচ্ছে, আঞ্চলিক বিদ্রোহ হচ্ছে, খণ্ড খণ্ড বিদ্রোহগুলো হচ্ছে, সেগুলোকে যদি আমরা আলাদা করে থামানোর চেষ্টা করি, তাহলে আমাদের কিন্তু অনেক সামরিক বলের প্রয়োজন। তাহলে করা যেতে পারে এরকম একটা সিস্টেম, যে সিস্টেমটা ওদের যে দাবি দাবা, সেই দাবি দাবাগুলোকে শুনে আমাদের কাছে একজন ওদের মধ্য থেকে প্রতিনিধি আসবে, যে কিনা ওদের কথাগুলোকে নিয়ে আমাদের কাছে এসে দাবি দাবা পেশ করবে। তার সঙ্গে এরকমও ধারণা ছিল যে যাদেরকে আমরা দায়িত্ব নিয়ে এইসব জায়গায় রাখবো, তারা যেন আমাদের প্রতি খানিকটা সিম্প্যাথেটিক হয়। বোঝা যাচ্ছে কি আমার কথা? একটা এলাকাতে যদি বিভিন্ন জায়গায় বিদ্রোহ ঘটতে শুরু করে, এদিকে থামাতে থামাতে ওদিকে বিদ্রোহ, ওদিকে থামাতে থামাতে ওদিকে বিদ্রোহ, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব জায়গায় বিদ্রোহ যদি হতে থাকে, কোথায় থামাবে? তার জন্য একটা সর্বভারতীয় মঞ্চ প্রতিষ্ঠা করার চেষ্টা করলো, সর্বভারতীয় সিস্টেম প্রতিষ্ঠা করার চেষ্টা করলো, যেখানে কিনা সবাই, সারা দেশব্যাপী যত মানুষজন রয়েছে, তারা তাদের যে অভিযোগ, তাদের যে দাবি দাবা, ওই মঞ্চে যারা নেতৃত্ব স্থানীয়, তাদের কাছে তারা বলবে, প্রকাশ করবে। আর তারা এসে কি করবে? ব্রিটিশ গভর্নমেন্টের কাছে গিয়ে দাবি দাবা পেশ করবে, যে আমাদের এই দরকার, আমাদের এইটা ভাবনা, আমরা এই চাইছি, এই বলতে চাইছি।
তো তাহলে কি হবে, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন যে বিক্ষোভগুলো ঘটছে সেই বিচ্ছিন্ন বিক্ষোভগুলোকে কিন্তু আর আলাদা করে ট্যাকেল করতে হবে না। চিন্তা ভাবনা দেখেছো? অ্যালান অক্টোভিয়ান হিউম এই চিন্তা ভাবনা করে ডাফরিনের কাছে যখন এই মতামত পেশ করলো, তখন বললো আচ্ছা ঠিক আছে, চলো এই ধরনের একটা সংগঠন তৈরি করা যাক, রাজনৈতিক মঞ্চ তৈরি করা যাক, সর্বভারতীয় রাজনৈতিক মঞ্চ, যেটার নাম দেওয়া হলো জাতীয় কংগ্রেস। তার প্রথম সভাপতি হিসেবে তৈরি করা হলো কাকে? উমেশ চন্দ্র ব্যানার্জিকে। এই তিনটে জিনিস তোমাদেরকে খুব মাথায় রাখতে হবে। এক, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা অ্যালান অক্টোভিয়ান হিউম। দুই, সেই সময় ভাইসরয় ছিল ডাফরিন। আর প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। ওকে, কোথায় স্থান হিসেবে কোথায়? প্রথমে পুনেতে করার সিদ্ধান্ত নেওয়া হয়। পুনেতে যখন প্লেগ রোগ চারিদিকে ছেয়ে গেছে, তখন বলা হলো যে না, পুনেতে কোনো অধিবেশন বা এর ফাউন্ডেশন তৈরি করা হবে না। তখন সেটাকে নিয়ে চলে যাওয়া হলো কোথায়? বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। বোঝা গেল? এটাও কিন্তু পড়ে। বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে প্রথম অধিবেশন 1885 খ্রিস্টাব্দে, যার সভাপতিত্ব করেছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। প্রতিষ্ঠাতা অ্যালান অক্টোভিয়ান হিউম, প্রথম সভাপতি উমেশ চন্দ্র ব্যানার্জি। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কোনো আকস্মিক ঘটনা নয়। এ প্রসঙ্গে বিভিন্ন ব্যক্তি ভিন্ন ভিন্ন মত পোষণ করেছে। কেউ কেউ বলছে যে ইংরেজদের সাজানো ঘটনা, ইংরেজরা আবার বলছে যে এই জাতীয় কংগ্রেস তৈরি করার পর যখন পরবর্তীকালে সর্বভারতীয় সংগঠনে পরিণত হচ্ছে, এখানে একটা টুইস্ট হয়ে যাচ্ছে। তারা যে কারণে যে চিন্তাভাবনা নিয়ে ভারতীয়দেরকে বোকা বানিয়ে বা ভুল বুঝিয়ে তাদেরকে একটা সর্বভারতীয় মঞ্চ দিয়েছে, পরবর্তীকালে সেই মঞ্চকেই ব্যবহার করে ভারতীয়রা ব্রিটিশদের একদম ল্যাজে গোবরে করে দিচ্ছে। পরবর্তীকালে বিভিন্ন সময় বিভিন্ন উক্তি আসবে। যেমন ধরো সেফটি ভালভ থিওরি, বলছেন লালা লাজপত রায়। সেফটি ভালভ থিওরি গল্পটা আমি তোমাদেরকে যেটা বললাম সেটা হচ্ছে আমার কথা নয়, সেটা হচ্ছে লালা লাজপত রায়ের কথা। তিনি বলছেন সেফটি ভালভ হিসাবে, যেরকম প্রেসার কুকারে সেফটি ভালভ থাকে, যখন খুব প্রেসার বেড়ে যায় তখন সেই ভালভটা নিজে কি হয়, উড়ে যায়। তার ফলে কি হয়, পুরো প্রেসার কুকারটা ব্লাস্ট হওয়া থেকে বেঁচে যায়। সেই রকম ভারতবর্ষের যে পরিবেশ, ভারতবর্ষের যে পরিকাঠামো, রাজনৈতিক পরিকাঠামো, সেটা একটা প্রেসার কুকার। সেখানে সেফটি ভালভ হিসেবে কাজ করবে জাতীয় কংগ্রেস। কারণ ভিতরের প্রেসার, দেশের প্রেসার, সারা অঞ্চলের মানুষের প্রেসার যখন সরাসরি ব্রিটিশদেরকে আঘাত করবে, সরাসরি প্রেসার কুকারকে আঘাত করবে, প্রেসার কুকারের দেওয়ালে আঘাত করবে, তখন প্রেসার কুকারটাই ব্লাস্ট হয়ে যেতে পারে। অর্থাৎ ব্রিটিশদেরকে মানে ওই তল্পে গুছিয়ে নিয়ে চলে যেতে হতে পারে। তার জন্য ফার্স্ট একটা সেফটি ভালভ হিসাবে জাতীয় কংগ্রেসকে একটা জায়গা দিয়েছে। সেইখানে কি হচ্ছে, সবাই মিলে তাদের যে দাবি দাওয়া, তাদের যে চাহিদা, তাদের যে আক্ষেপ, তাদের ক্ষোভ, সব কিছু উগরে পড়বে কার উপরে? জাতীয় কংগ্রেসের উপরে। সেই জাতীয় কংগ্রেস পরবর্তীকালে গিয়ে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে এই সকল বিষয় জানাবে। তার মানে একটা মাঝে একটা ধাপ, একটা স্টেপ তৈরি হচ্ছে, সর্বভারতীয় স্টেপ, তাই না? তো সেটাকেই লালা লাজপত রায় বলছেন যে সেফটি ভালভ তত্ত্ব। এই লালা লাজপত রায় তিনি কিন্তু পরবর্তীকালে ব্রিটিশদের লাঠির আঘাতে তিনি মারা যাবেন। খুব প্যাথেটিক। সাইমন গো ব্যাক, যখন সাইমন আসবে 1927-এ, তিনি তার বিরুদ্ধে স্লোগান যে সাইমন গো ব্যাক দিয়ে আন্দোলন করবেন। তিনি লাঠির আঘাতে ভদ্রলোককে মেরে ফেলা হবে। স্যালুট হিম। রজনীপাম দত্ত তিনি বলেছেন জাতীয় কংগ্রেস হলো হিউম ডাফরিনের ষড়যন্ত্রের ফলশ্রুতি। হ্যাঁ, তাই তো। রজনীপাম দত্ত তিনি কি বলেছেন? হিউম আর ডাফরিনের এগুলো তো ষড়যন্ত্র, সেফটি ভালভ ষড়যন্ত্র। ডক্টর পট্টভি সীতারামের বক্তব্য, 1877 সালে দিল্লিতে সর্বভারতীয় দরবার অনুষ্ঠিত হয়েছিল। সেখানেই কংগ্রেস গঠনের প্রাথমিক পরিকল্পনা হয় এবং 1883 সালে কলকাতায় সর্বভারতীয় প্রদর্শনীর মাধ্যমে কংগ্রেস গঠনের ধারণা জন্মলাভ করে। তার কথাতে বিভিন্ন রকম উক্তি প্রত্যেকে দিয়েছে। বিপানচন্দ্রের বক্তব্য, 1876 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের গঠিত ভারত সভা জাতীয় কংগ্রেসের গঠনে অনুকূল পরিস্থিতি তৈরি করে। যে ভারত সভা বললাম, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনি তৈরি করেছিলেন। সেখান থেকেই এইরকম একটা রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে। জাতীয় কংগ্রেস সম্পর্কে আর কি উক্তি রয়েছে? ভারতের জাতীয় কংগ্রেস এক আনুবীক্ষণিক সংখ্যালঘু দল। যখন হিউম আর ডাফরিনের ষড়যন্ত্র কাজ করলো না, যখন এরকম একটা ফাউন্ডেশন তৈরি করা হলো, একটা অল ইন্ডিয়া লেভেলের একটা রাজনৈতিক বা পলিটিক্যাল একটা পার্টি তৈরি করা হলো, সেই পলিটিক্যাল পার্টিকে কেন্দ্র করে যখন ভয়ঙ্কর রকম আন্দোলন শুরু করলো ভারতীয়রা, তখন বেচারি খেপে গিয়ে বলছে কি, ভারতের জাতীয় কংগ্রেস এক আনুবীক্ষণিক দল মানে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে হয়। তার কারণ প্রথম দিকে কেবলমাত্র 78 জন সদস্য ছিল। এর 78 জন সদস্য ছিল, বেশি সদস্য ছিল না। ভারতবর্ষে তখন 33 কোটি, 40 কোটি, 50 কোটি মানুষ, তার মধ্য থেকে 78 জন কিছুই নয়। তাই তাদেরকে
প্রাথমিক যে পর্যায়ে সেটা যদি আমরা একটু আলোচনা করি, বিশ্লেষণ করে দেখি, সেখানে দেখব এই 78 জন খুবই কম সংখ্যক, তাই না? উইথ রেসপেক্ট টু 33 করোড়। ক্ষুদিরাম বসুর গান, 12,33,00,000 রইল মাত্র বেটা বেটি, তাই না? আমরা 33 কোটিই যদি ধরে নিই, তাহলে সেই 33 কোটির সাপেক্ষে এটা একটা ছোট একটা সংগঠন। সেই জন্য বেচারি খেপে গিয়ে বলছে ভারতের জাতীয় কংগ্রেস এক আনুবীক্ষণিক দল। সেইটা আফরিন বলছে ভাইসরয়। বোঝা গেল? কংগ্রেস তার মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। ভারতে থাকাকালীন আমার সবচেয়ে বড় মনোবাঞ্ছনাগুলির একটি হলো আমি যেন তাকে একটি শান্তিপূর্ণ মৃত্যু দিতে সাহায্য করি। লর্ড কার্জন যে বাংলাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে, বাংলাকে দুটো ভাগে ভাগ করেছে 1905-এ, পরবর্তীকালে এই কংগ্রেসের যে আন্দোলন, এই কংগ্রেসের প্রতিবাদ, তার জন্য 1911 খ্রিস্টাব্দে তাকে তার সেই চিন্তা ভাবনা রদ করতে হয়েছে। 1911 খ্রিস্টাব্দে সেই বঙ্গভঙ্গ করার পর যে সিদ্ধান্ত, সেটাকে বন্ধ করতে হয়েছে। অর্থাৎ পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ এই দুটো অংশে যখন ভাগ করে দেওয়া হলো 1905 খ্রিস্টাব্দে, তখন ঠিক 1905-এর আগে এই সময়টা ভারতবর্ষের বাংলা এই কেন্দ্র একটা মানে প্রসপারাস একটা সেন্টারে পরিণত হয়েছে। এখানকার রাজনৈতিক সচেতন মানুষ প্রতি মুহূর্তে ব্রিটিশ সরকারের শিরোপীড়ার কারণ হচ্ছে। ব্রিটিশ সরকারের চিন্তা বাড়িয়ে দিচ্ছে কারা? এই সর্বভারতীয় সংগঠন জাতীয় কংগ্রেস। সেই জন্য চাইছে এই জাতীয় কংগ্রেস, আমরা পড়বো বঙ্গভঙ্গের বিভিন্ন সিদ্ধান্তগুলো, আমরা পড়বো বিভিন্ন চিন্তা ভাবনাগুলো পড়বো। সেখানে যদি আমরা দেখি, আমরা দেখব যে ভেতরে ইচ্ছে আলাদা, বাইরে প্রকাশ করছে। এই বাংলা এত বড় এলাকা, সেখানে কলকাতা থেকে পুরো বাংলাকে, আসামকে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তাই আমরা এই দুটো প্রদেশকে ভাগ করে প্রশাসনিক কাজের জন্য দুটো প্রদেশকে ভাগ করে দিচ্ছে আলাদা আলাদা গভর্নর থাকবে, আলাদা প্রশাসকের প্রধান থাকবে, তারা এই দুটো জায়গাকে পরিকল্পনা মাফিক পরিচালনা করবে। কিন্তু মনে মনে এরকম পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। এখানকার যে হিন্দু মুসলমানের ঐক্য, এখানে হিন্দু মুসলমানের মধ্যে একটা সম্প্রীতি, মৈত্রী ভাব, যেটা কিনা তাদের রাজনৈতিক সচেতনতাকে, তাদের যে ঐক্যবদ্ধ হয়ে যে বিদ্রোহ করার মানসিকতা, তাকে কি করছে আস্তে আস্তে করে আরও উপরে তুলে নিয়ে আসছে, বাড়িয়ে দিচ্ছে মনোবলকে। ফলে কি হচ্ছে, ব্রিটিশ তাদের অস্তিত্ব সংকটে পড়ে যাচ্ছে, ভয় পাচ্ছে তারা তখন কি করছে, এই দুটো বাংলাকে একটা মুসলিম অধ্যুষিত অঞ্চল হিসেবে ভাগ করে দেওয়ার চিন্তা ভাবনা করবে, একটা হিন্দু অধ্যুষিত অঞ্চল হিসেবে ভাগ করে দেওয়ার চেষ্টা করবে। বোঝা গেল? কোনো এলাকাতে তো কমপ্লিট হিন্দু কমপ্লিট মুসলিম তো হতে পারে না। তাহলে যে প্রদেশ দুটোকে ভাগ করবে, আমরা পরবর্তীকালে পড়বো, সেখানে দেখবো একটা ভাগে হিন্দু অনেক বেশি, মুসলিম কম, আবার একটা ভাগে মুসলিম অনেক বেশি, হিন্দু অনেক কম। সেখানে গিয়ে মুসলিমদেরকে উস্কাচ্ছে, তোমরা হিন্দুদেরকে মারধর করো, এখানের হিন্দুদেরকে উস্কাচ্ছে, তোমরা মুসলমানকে মারধর করো। এইভাবে উস্কে কি হচ্ছে, হিন্দু মুসলমানের মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা দেখবো 1905-এ বঙ্গভঙ্গ ভাগ করে দেওয়া হয়েছে। রবি ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করছে। হিন্দু মুসলমান ভাইয়ের হাতে, মুসলিম ভাই হিন্দু ভাইয়ের হাতে রাখি পরিয়ে একটা সম্প্রীতির বন্ধন তৈরি হচ্ছে। ঘরে ঘরে অরন্ধন, রান্না করব না, আমরা কেউ রান্না করব না, আমরা ভুখা থাকবো, অনশন করব, আমরা অরন্ধন উৎসব পালিত হচ্ছে। আমরা দেখবো এগুলো। তো সেই হচ্ছে লর্ড কার্জন, সে বলছে যে এই কংগ্রেস যাকে আমি যে মৃত্যুর দিকে চলে যাচ্ছে, মৃত্যুর দিকে আমরা যদি দেখি, ওই 1905-এর পরেই 1907-এ সুরাট স্প্লিট হবে, অর্থাৎ নরমপন্থী আর চরমপন্থীদের মধ্যে একটা বিভাজন তৈরি হবে। সেই জন্য উনি মতামত পোষণ করছেন এরকম, যে কংগ্রেস মৃত্যুর দিকে ঢলে পড়ছে, আমার দায়িত্ব হবে, আমার কর্তব্য হবে কংগ্রেসের সেই মৃত্যুটাকে আরও ত্বরান্বিত করা, মৃত্যুর দিকে যাতে যায় তাতে আরও সাহায্য করা। মানে বুঝতে পেরেছো কি, একজন ভাইসরয় বলছে এইসব কথা, তার মানে কতটা ভয় পেয়েছে, বোঝা যাচ্ছে কি? ওকে, কংগ্রেসের কর্মচারীরা পদের জন্য ক্ষুধার্ত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি বলেছেন খুব একটা খারাপ ব্যাপার নয়, খুব একটা খারাপ কথা নয়। বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি বলেছেন, যাকে আমরা আরও একজন সাহিত্যিক আমরা স্বাধীনতা সংগ্রামী বলবো। তার আনন্দমঠ উপন্যাস, সেখান থেকেই বন্দে মাতরম আমরা আজকে জাতীয় গীত হিসাবে আমরা দেখি, ন্যাশনাল সং হিসাবে আমরা দেখি, তাই না? তো সেই বঙ্কিমচন্দ্র বলছে যে কংগ্রেসের কর্মচারীরা পদের জন্য ক্ষুধার্ত,
যারা কংগ্রেসের মেম্বার ছিল ঠিক ওই সময়টায় তারা কেবলমাত্র পদের জন্য নিজেদের মধ্যে মারামারি করছে, এরকম কিছু। দেখো, একটা বড় সংগঠন আস্তে আস্তে করে যখন তৈরি হবে, খানিকটা ভেতরে কিন্তু এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, এটা আম ব্যাপার। কিন্তু সেই সময়কার পরিপ্রেক্ষিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি বলছেন যে কংগ্রেসের কর্মচারীরা পদের জন্য ক্ষুধার্ত। বোঝা গেল? নেক্সট, 3 দিনের তামাশা। অধিবেশন হতো 28 থেকে 30 ডিসেম্বর, 28, 29, 30 এই 3 দিন ধরে অধিবেশন হতো। 28 ডিসেম্বর ফাউন্ডেশন হয়েছে 1885-এ। 30 তারিখ পর্যন্ত কি হতো, সবাই মিলে বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা হতো। প্রতি বছর এটা হতো 28 থেকে 30 ডিসেম্বর। কিছু কিছু স্পেশাল সেশন আমরা দেখব। স্পেশাল সেশন কেন করা হয়েছে? তৎকালীন পরিবেশ পরিস্থিতির সাপেক্ষে প্রেক্ষাপট তৈরি হয়েছে, তার জন্য একটা স্পেশাল সেশন তৈরি করছে। যখন এটা তো আর সর্বভারতীয় দলে পরিণত হবে কেউ জানতো না, তো পরবর্তীকালে যখন সর্বভারতীয় দল বা সর্বভারতীয় মঞ্চ হিসেবে তৈরি হচ্ছে তখন স্পেশাল সেশনও হচ্ছে। কিন্তু বেসিক্যালি প্রথম দিকে 28 থেকে 30 এই 3 দিন ধরে এই অধিবেশনটা চলতো প্রত্যেকটা বছর। তাই জন্য অশ্বিনী কুমার দত্ত বলছে 3 দিনের তামাশা, কোনো লাভের লাভ কিছু হতো না। আমরা দেখব 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত যে নরমপন্থী পর্যায়, সেখানে যতজন সভাপতিত্ব করেছে বা যতজন সদস্য আছে তারা মিলে ডিসিশন নিত ব্রিটিশ সরকারের কাছে আবেদন নিবেদন নীতির মাধ্যমে। কীরকম? যা কিছু দাবি তারা হাত জোড়ো করে চাইতো, হুজুর আমাদেরকে এটা দিতে হবে, তারা যা তো ব্যাপারটা এরকম দিতই না। বোঝা গেল? তো এই হাত জোড়ো করে অনুরোধ করা, এদেরকে এই যে পলিসি, এটাকে বলা হয় 3P পলিসি। 3P পলিসি: প্রেয়ার, প্রোটেস্ট, পিটিশন। অনুনয় বিনয় নীতি, আবেদন নিবেদন নীতি। আমাদের আবেদন আছে, আমাদেরকে এইটা দিতে হবে, আমাদের আবেদন আমরা বঙ্গভঙ্গ করতে দেব না, আমাদের নিবেদন আমরা এই করব, মানে এরকম একদম একদম পোলাইটলি যাকে বলা হয় নরমপন্থী। তাই এই পর্যায়টাকে আমরা বলবো নরমপন্থী পর্যায়। প্রার্থনার প্রতিষ্ঠান, বিপিনচন্দ্র পাল বলছেন। বিপিনচন্দ্র পাল, তোমরা লালবাল পালের নাম শুনেছো। বিপিনচন্দ্র পাল যিনি পরবর্তীকালে যিনি জাতীয় কংগ্রেসের একজন নেতৃস্থানীয়, তিনি পরবর্তীকালে জাতীয় কংগ্রেসের মধ্য থেকেই চরমপন্থী মতাদর্শে বিশ্বাসী হয়ে গিয়ে জাতীয় কংগ্রেস থেকে বেরিয়ে যাবেন সুরাট স্প্লিটের মধ্যে দিয়ে। সুরাট অধিবেশনে 1907-এ তিনি বেরিয়ে যাবেন। সেই বিপিনচন্দ্র পাল তিনি বলছেন এইসব প্রার্থনা দিয়ে ব্রিটিশদেরকে দমানো যাবে না, যা হবে মানে ওই ঘুষি নাহলে কিলাকিলি। বোঝা গেল? নেক্সট, জাতীয় কংগ্রেসের অধিবেশন। কিছু গুরুত্বপূর্ণ অধিবেশন আমরা পড়ব যেগুলো আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম অধিবেশন, দ্বিতীয় অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ। প্রথম অধিবেশন 1885 খ্রিস্টাব্দে 28 ডিসেম্বর, তোমরা নিশ্চয়ই জানো, বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল কলেজ, সংস্কৃত কলেজে। সময়কাল 1885 সালের 28 থেকে 30 ডিসেম্বর। এটাও ইম্পর্টেন্ট। সভাপতি উমেশ চন্দ্র ব্যানার্জি। দিস ইজ অলসো ইম্পর্টেন্ট ইনফরমেশন। ওকে, এগুলো তোমরা মনে রাখবে। দ্বিতীয় অধিবেশন কোথায় হয়েছে? শটাং চলে এলো কোথায়? কলকাতাতে। কলকাতা তখন আতুর ঘর। সময়কাল 1886 সালে 27 থেকে 30 ডিসেম্বর। এটা হয়েছে 27 থেকে 30। এখানে সভাপতিত্ব করেছে কে? দাদাভাই নৌরজি। দাদাভাই নৌরজি। ওকে, এরপর আমরা দেখব বেশ কিছু অধিবেশন যেগুলোতে প্রমিনেন্ট চেঞ্জেস হয়েছে, যেগুলো হিস্টোরিক্যালি অনেক ইম্পর্টেন্ট। সব অধিবেশন ইম্পর্টেন্ট নয়, কিছু অধিবেশন আছে সেগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। জাতীয় কংগ্রেসের উল্লেখযোগ্য অধিবেশন। জাতীয় কংগ্রেসের উল্লেখযোগ্য অধিবেশন। তাহলে 1885 খ্রিস্টাব্দে বোম্বেতে প্রথম হয় গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে, যার সভাপতিত্ব করে উমেশ চন্দ্র ব্যানার্জি, যেখানে সদস্য সংখ্যা ছিল 72 জন। সরি, আমি 78 বলেছি সম্ভবত, তোমরা একটু কারেকশন করে নেবে। 72 জন সদস্য, ঠিক আছে। 1886 খ্রিস্টাব্দে কলকাতাতে সভাপতিত্ব করেন দাদাভাই নৌরজি। এখানে ন্যাশনাল কনফারেন্স তৈরি হয়, সাংবিধানিক সংস্কারের প্রস্তাব গ্রহণ করা হয়। বলা হয় যে ভারতীয় যে ব্রিটিশদের যে সংবিধান, সেই সংবিধানে কিছু সংস্কারের কথা বলা হয়, যে সংবিধানে যে আইনগুলো আছে তাকে খানিকটা সংস্কার মানে কি একটু রদবদল করা হবে। বোঝা গেল? 1887 খ্রিস্টাব্দে মাদ্রাজে সভাপতি ছিল বদরুদ্দিন তেয়াবজি। এই অধিবেশনটা ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে তিনি হচ্ছেন প্রথম মুসলিম সভাপতি। প্রথম মুসলিম সভাপতি বদরুদ্দিন তেয়াবজি। দিস ইজ ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, না রাখলে কিন্তু আমরা বিপদে পড়ব। বোঝা গেল? আমরা কিন্তু বিপদে পড়ব চরম। সেই জন্য এটা অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। বদরুদ্দিন তেয়াবজি তিনি কি প্রথম মুসলিম সভাপতি। বদরুদ্দিন তেয়াবজি তিনি প্রথম মুসলিম সভাপতি। এখানে কিন্তু অধিবেশন দেবে না যে 1887 খ্রিস্টাব্দের বা তৃতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেছিল 85, 86, 87 নম্বরে তৃতীয় অধিবেশনে বদরুদ্দিন তেয়াবজি প্রথম মুসলিম সভাপতি, এটা কিন্তু পরীক্ষায়
থাকবে। ইংরেজদের দেখো তখনও কিন্তু ইংরেজরা বুঝতে পারেনি যে এইটাই সর্বভারতীয় দল হবে আর এটাই হবে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের একটা প্রধান যে মুখ বলতে পারি আমরা, বা প্রধান রাজনৈতিক সংগঠন হবে, এটা কিন্তু বুঝতে পারেনি। তাই ইংরেজ আধিকারিক এলাহাবাদ যে অধিবেশন সেখানে সভাপতিত্ব করছে কে দেখো, জর্জ উইল। এটাও পরীক্ষায় পড়ে যে প্রথম কোন ইংরেজ আধিকারিক তিনি সভাপতিত্ব করেছেন জাতীয় কংগ্রেসের অধিবেশনে, সেটা হবে কি জর্জ উইল, প্রথম ইংরেজ সভাপতি। তিনি 1888 বা চতুর্থ যে অধিবেশন সেখানে কিন্তু তিনি সভাপতিত্ব করেছেন। এরপরে বোম্বেতে উইলিয়াম ওয়েডারবার্ন ব্রিটিশ ইন্ডিয়া কমিটি গঠিত হয়, তিনিও একজন ইংরেজ আধিকারিক, তিনি এর সভাপতিত্ব করেছিলেন। 1890 খ্রিস্টাব্দে কলকাতাতে ফিরোজ শাহ মেহতা, দরকার নেই খুব একটা। 1896 এটা খুবই ইম্পর্টেন্ট, 1896 ইম্পর্টেন্ট কারণ এখানে রহিমতুল্লাহ সাহানি ছিলেন সভাপতি, আর এখানে প্রথম বন্দে মাতরম গান গাওয়া হয়। এই বন্দে মাতরম গান যেটা বঙ্কিমচন্দ্রের লেখা আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে, এই বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল 1896 খ্রিস্টাব্দের অধিবেশনে। যেহেতু অধিবেশনে বন্দে মাতরম গান প্রথম গাওয়া হয়েছে, যেটা এখন ন্যাশনাল সং, তাই আমরা এটাকে মনে রাখবো। রহিমতুল্লাহ সাহানি তখনকার সভাপতি ছিলেন। ওকে, 1906 খ্রিস্টাব্দে কলকাতাতে দাদাভাই নওরোজি প্রথম স্বরাজ শব্দটি ব্যবহার করা হয়, এটাও পরীক্ষাতে আসে। প্রথম স্বরাজ শব্দটি ব্যবহার করা হয়েছে কোন অধিবেশনে, সেটা হচ্ছে কলকাতা অধিবেশনে। কলকাতা অধিবেশনের সভাপতি কে ছিল? দাদাভাই নওরোজি। 1907, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এখানেই নরমপন্থী আর চরমপন্থী দুটো ভাগে ভাগ হয়। 1907 সেটা হচ্ছে সুরাট অধিবেশন বলা হয়, সেখানে সভাপতিত্ব করেন রাসবিহারী ঘোষ। দেখো রাসবিহারী ঘোষ আর রাসবিহারী বসু কিন্তু আলাদা। রাসবিহারী ঘোষ আর রাসবিহারী বসুর সঙ্গে মিলিয়ে দিও না। রাসবিহারী ঘোষ তিনি নরমপন্থী একজন নেতা ছিলেন 1907 খ্রিস্টাব্দে। তার সভাপতিত্বকে কেন্দ্র করেই এই সুরাট স্প্লিট হয়, নরমপন্থী আর চরমপন্থী বিভাজন ঘটে। নরমপন্থী চরমপন্থী বিভাজন ঘটে 1907 খ্রিস্টাব্দে। সুরাট অধিবেশন সভাপতিত্ব করেন আমাদের রাসবিহারী ঘোষ। 1911 খ্রিস্টাব্দে কলকাতাতে এই সভায় বিশান নারায়ণ ধর তিনি হচ্ছেন সভাপতি ছিলেন। তার সময় কি হয়েছে, জনগণ মন অধিনায়ক ন্যাশনাল অ্যানথেম সেটাকে গাওয়া হয়েছিল 1911 খ্রিস্টাব্দে। বিশান নারায়ণ ধর তার সভাপতিত্বে কলকাতাতে যে অধিবেশন হয়েছিল জাতীয় কংগ্রেসের, সেখানে কি হয়েছিল, জনগণ মন অধিনায়ক গাওয়া হয়েছিল। 1916 অধিবেশন অলসো ইম্পর্টেন্ট, যেটাকে আমরা বলছি লখনৌ প্যাক্ট, লখনৌ অধিবেশন। এই লখনৌতে কি হয়েছিল, নরমপন্থী চরমপন্থী মুসলিম লীগ প্রত্যেকেই এক হয়ে গেছিল, সেটাকে বলা হচ্ছে লখনৌ প্যাক্ট, যার সভাপতিত্ব করেছিল অম্বিকাচরণ মজুমদার। ঠিক আছে, যেটাকে আমরা বলছি লখনৌ চুক্তি। দেন 1917 খ্রিস্টাব্দ, এটাও ইম্পর্টেন্ট, কলকাতাতে জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়। অ্যানি বেসান্ত এই অধিবেশনের দায়িত্ব নেন, তিনি একজন মহিলা, তাই প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসান্ত, বিদেশি মহিলা সভাপতি অ্যানি বেসান্ত। যদি বলা হয় ভারতীয় কোন মহিলা জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিল, জাতীয় কংগ্রেসের অধিবেশনের সভাপতিত্ব, তার নাম হবে সরোজিনী নাইডু। 1920 খ্রিস্টাব্দে লালা লাজপত রায় একজন চরমপন্থী নেতা, তিনি কি করেছিলেন, কলকাতা অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন, যেখানে অসহযোগ আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। তখন কিন্তু আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে মহাত্মা গান্ধী আবির্ভাব ঘটে গেছে 1916 খ্রিস্টাব্দে। তিনি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে ফিরে আসেন। তিনি তার রাজনৈতিক গুরু গোপাল কৃষ্ণ গোখলের কথা মতো তিনি কি করেন, সারা ভারতবর্ষ ঘুরে দেখেন 1 বছর। তারপর 1917 খ্রিস্টাব্দে বিহারের চম্পারণে তিনি তার প্রথম আন্দোলন শুরু করেছিলেন জীবনের। ওকে, তো সেই সময়কালীন 1920 খ্রিস্টাব্দে যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী, সেই অসহযোগ আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। সেটাতে কোথায়, কলকাতাতে। তার সভাপতিত্ব করেছিল কিন্তু একজন চরমপন্থী নেতা, তার নাম লালা লাজপত রায়। ঠিক আছে, 1922 খ্রিস্টাব্দে গয়া অধিবেশন, চিত্তরঞ্জন দাস তিনি সভাপতিত্ব করেছিলেন, যেই চিত্তরঞ্জন দাস ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর গুরুদেব। সেই চিত্তরঞ্জন দাস, সেখানে কি হয়েছিল, স্বরাজ দল গঠন করা হয়েছিল, চেঞ্জার্স দল বা স্বরাজ দল গঠন করা হয়েছিল। বোঝা গেল, চিত্তরঞ্জন দাস সেই স্বরাজ দলের প্রতিষ্ঠাতা। 1924 খ্রিস্টাব্দে বেলগাঁও অধিবেশন, দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, কারণ এই একটাই অধিবেশন যেখানে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিল, জাতীয় কংগ্রেসের মতো একটা রাজনৈতিক দলের সভাপতিত্ব করেছিলেন মহাত্মা গান্ধী। বাকি সময়টা আফটার 1924, আফটার দ্য কনফারেন্স অফ 1924 ইন বেলগাঁও, মহাত্মা গান্ধী কিন্তু আর কোনো অধিবেশনে সভাপতিত্ব করেনি, বাট পুরো কংগ্রেসটা তার ইশারাতেই চলতো। 1939 যখন ত্রিপুরী কংগ্রেসে নেতাজি সুভাষচন্দ্র বসু
যখন অধিবেশনের সভাপতিত্ব গ্রহণ করছেন, যখন পট্টভী সীতারামাইয়াকে হারিয়ে দিয়ে তিনি সভাপতিত্ব নিচ্ছেন, তার মতো গরম রক্তের মানুষকে তিনি খুব একটা বেশি কাছ থেকে ভাবতেন না। তিনি একজন স্বাধীনতা সংগ্রামী হিসাবে তো নেতাজি সুভাষচন্দ্রকে ভীষণ ভালোবাসতেন মহাত্মা গান্ধী, একজন যোগ্য স্বাধীনতা সংগ্রামী হিসেবে ভালোবাসতেন। বাট তিনি যে ওই অহিংসাতাতে বিশ্বাস করতেন, যেহেতু অহিংসাবাদী ছিলেন, তাই নেতাজি হিংসাত্মক মানসিকতার মানুষ ছিলেন, যার জন্য তিনি ওনার যে এই যে কর্ম পদ্ধতি তাকে পছন্দ করতেন না। তাই তিনি কি করলেন, সুভাষচন্দ্র বসুকে বললেন তোমাকে এই পদ ছেড়ে দিতে হবে, তাই না? তো ছেড়ে দেওয়ার পর পট্টভী সীতারামার জায়গায় আমরা দেখব রাজেন্দ্র প্রসাদকে সভাপতিত্ব দেওয়া হয়েছিল। বুঝে গেল? তো সেই হচ্ছে বেলগাঁও অধিবেশন। সেই বেলগাঁও অধিবেশনে মহাত্মা গান্ধী কি করেছিলেন, প্রথম এবং শেষবারের জন্য জীবনে একটি বার জাতীয় কংগ্রেসের অধিবেশনের সভাপতিত্ব নিয়েছিলেন। প্রথম ও শেষবারের জন্য গান্ধীজি সভাপতি হন। নেক্সট, জাতীয় কংগ্রেসের উল্লেখযোগ্য অধিবেশন আরও কিছু রয়েছে। 1925 খ্রিস্টাব্দে কানপুরে সরোজিনী নাইডু, যিনি ছিলেন কংগ্রেসে প্রথম ভারতীয় কোনো মহিলা যিনি জাতীয় কংগ্রেসের মতো সর্বভারতীয় দলের তিনি কি হলেন, সভাপতিত্ব করলেন 1925। দেখো 1925 মানে স্বাধীনতার খানিক আগেই, ঠিক আছে। 1928 খ্রিস্টাব্দে কলকাতা, যেখানে মতিলাল নেহেরু তিনি কি করলেন, নেহেরু রিপোর্ট পেশ করলেন, নেহেরু রিপোর্ট তিনি পেশ করলেন, ঠিক আছে। অখিল ভারত যুব কংগ্রেসের গঠন হলো। মতিলাল নেহেরু, যিনি জওহরলাল নেহেরুর পিতা, তিনি কি করলেন, নেহেরু রিপোর্ট পেশ করলেন। যখন নেহেরু রিপোর্ট পেশ করলেন, ভাইসরয় নেহেরু রিপোর্টকে ছিঁড়ে ফেলে দিলেন। পরবর্তীকালে 1929 লাহোর অধিবেশনে সভাপতিত্ব করলেন মতিলাল নেহেরুর ছেলে জওহরলাল নেহেরু। তিনি বললেন 1930 সাল মানে পরের বছর 26শে জানুয়ারি থেকে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করব। সেদিন থেকে 26 অর্থাৎ তার পরের বছর 1930 সালের 26শে জানুয়ারি থেকে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। কিন্তু পরবর্তীকালে আমরা স্বাধীনতা পেয়েছি 1947 সালে 15ই আগস্ট। একটা গন্ডগোল পরিবেশ তৈরি হয়েছে। আমরা এতদিন ধরে 1930 সাল থেকে 1947 সাল পর্যন্ত 47 সালেও 26শে জানুয়ারি কি করা হয়েছে, স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। কিন্তু আমরা প্রকৃতপক্ষে স্বাধীনতা পেলাম 15ই আগস্ট। কি করা হবে, 15ই আগস্ট তো স্বাধীনতা দিবস হিসাবে মানতেই হবে। তাহলে ওই দিনটাকে মনে রাখার জন্য আমরা কি করলাম, সংবিধান দিবস হিসাবে পালন করার চেষ্টা করলাম, প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করার চেষ্টা করলাম। ভারতবর্ষে যে সংবিধান বানানো হয়েছিল সেই সংবিধানকে কার্যকরী করা হয়েছে 26শে জানুয়ারি 1950-তে। ওকে, রাবি নদীর তীরে পূর্ণ স্বরাজের দাবি, আইন অমান্য আন্দোলনের প্রস্তাব গ্রহণ, 1930 সালে 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস উদযাপন করা হবে, সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই অধিবেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় কিন্তু এই অধিবেশনের বিষয়টা আসে। 1929 লাহোর অধিবেশন, যার সভাপতিত্ব করেছিলেন আমাদের জওহরলাল নেহেরু। বোঝা গেল? এখান থেকে কিন্তু আইন অমান্য আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, যেটা 1930 সাল থেকে সেই আইন অমান্য আন্দোলন শুরু হবে। 1931 সালে করাচি অধিবেশন, জাতীয় কংগ্রেসের করাচি অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন আমাদের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি মৌলিক অধিকারের প্রস্তাব করেছিলেন। মৌলিক অধিকার, যেটা আমাদের ভারতবর্ষের সংবিধানের ভারতবর্ষের সংবিধানের যেখানে একটা ধারা 32 নম্বর ধারা, তাকে সংবিধানের আত্মা বলেছেন আমাদের খসড়া কমিটির প্রেসিডেন্ট অর্থাৎ সংবিধানের জনক ডক্টর B.R. আম্বেদকর। সেখানে আমরা দেখবো সেই মৌলিক অধিকার 7 রকমের মৌলিক অধিকার ছিল, যেখানে সম্পত্তির অধিকারটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, বাকি 6 রকমের মৌলিক অধিকার আমাদের রয়েছে। সেই সর্দার বল্লভভাই প্যাটেল তিনি কিন্তু এই অধিবেশনে ডাক দিয়েছিলেন মৌলিক অধিকার দিতে হবে আমাদের। 1938 খ্রিস্টাব্দ, 1939 খ্রিস্টাব্দ, এই দুটো অধিবেশন আরও গুরুত্বপূর্ণ, কারণ এই দুটো অধিবেশনে নেতাজি সুভাষচন্দ্র বসু সভাপতিত্ব করেছিলেন। একটাকে বলছি আমরা হরিপুরা 1938, 1939কে আমরা বলছি ত্রিপুরী অধিবেশন, যেখানে সুভাষচন্দ্র বসু ছিলেন। এখানে কি হয়েছিল, দক্ষিণপন্থীদের পরাজয় ঘটেছিল। দক্ষিণপন্থী মানে কংগ্রেসের সঙ্গে এর একটা সুভাষচন্দ্র বসুর একটা মত পার্থক্য হয়েছিল, দক্ষিণপন্থীদের পরাজয়। ত্রিপুরী কংগ্রেসে সুভাষচন্দ্র বসু, যেখানে গান্ধীজির সঙ্গে মত পার্থক্য, তিনি পদত্যাগ করেন, নতুন নির্বাচিত সভাপতি হন রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, তিনি এখান থেকে বেরিয়ে গিয়ে ফরওয়ার্ড ব্লক গঠন করেন। তারপরেই তিনি ইংরেজদের হাতে ওই যেটাকে বলে আমরা কোন একটা গন্ডগোল হওয়ার আগে, ধরো নেতাজি এমন ভাষণ দিতেন, সেই ভাষণে যে কোনো মুহূর্তে মানুষ উত্তাল হয়ে যেতে পারত। সেই কারণেই কি করা হতো, তাকে যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হতে পারে, নিবারক নিরোধক আইন আমরা পড়ব। যে কোনো একটা ঘটনা যখন
কেউ মঞ্চে ভাষণ দিচ্ছে, স্যার ভাষণ শুনে একটা বিশৃঙ্খল পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে, মার দাঙ্গা লেগে যেতে পারে। সেরকম সময়ে ব্রিটিশ গভর্নমেন্ট কি করবে, তাকে যাতে না ওই ধরনের কোনো পরিবেশ পরিস্থিতি হয়, ভড়কিলা ভাষণ যাতে না এসে দিতে পারে, তার জন্য তাকে কি করা হয়, আটক করা হয়েছিল। সুভাষচন্দ্র বসুকে আমরা যাবো, ওইখানে খুব সুন্দর করে পড়বো, যেটা সংবিধানে রয়েছে। হয়তো তোমাদের বুঝতে একটুখানি অসুবিধা হবে। নিবারক নিরোধক আইন বলা হচ্ছে, নিবারক নিরোধক আইন বলা হয়। এই আইনটা কিন্তু বর্তমানে সংবিধানেও আছে। আমি তোমাদেরকে যখন সংবিধান পড়াবো খুব ডিটেলসে বলবো। তো সুভাষচন্দ্র বসুকে সেরকম নিবারক নিরোধক আইনের আওতায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে তাকে কলকাতাতে তার নিজের ঘরে নজরবন্দি করে রাখা হয়। কিন্তু সেখান থেকে তিনি ছদ্মবেশে বেরিয়ে যান। বেরিয়ে গিয়ে আজাদ হিন্দ ফৌজ, আজাদ হিন্দ বাহিনী, সেখান থেকে যুদ্ধ, তারপরে অন্তর্ধান রহস্য। বুঝে গেল? খুব সুন্দর ইতিহাস, একটু যদি মন দিয়ে পড়ো ভালো লাগবে। 1940 থেকে 45 সব থেকে বেশি সময়ের জন্য মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন সর্বকনিষ্ঠ সভাপতি হিসেবে, অনেক বেশি সময় ধরে ছিলেন। 1940 থেকে 45 এই সময়টাতে রামগড় অধিবেশনে শুরু, তারপরে আর কোনো অধিবেশন হয়নি। 45 সাল পর্যন্ত মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন, তিনিই ছিলেন ভারতবর্ষের সর্বকনিষ্ঠ জাতীয় কংগ্রেসের সভাপতি। সর্বকনিষ্ঠ সভাপতি, সর্বাধিক কার্যকাল তার সময় ছিল। সব থেকে বেশি বার যিনি সভাপতি হয়েছেন তিনি দাদাভাই নৌরোজি, প্রায় 3 বার। 1946 খ্রিস্টাব্দে মিরাট থেকে স্বাধীনতার পাওয়া পর্যন্ত যিনি জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন তিনি ছিলেন জেবি কৃপালিনী। ভারত স্বাধীন পাওয়ার পূর্ব পর্যন্ত তিনি সভাপতি ছিলেন। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসে যে ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করে তখন জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? উত্তর করবে তোমরা জেবি কৃপালিনী। কে করবে? জেবি কৃপালিনী। মনে থাকবে প্রত্যেকের। তো এই হচ্ছে আমাদের টোটাল জাতীয় কংগ্রেসের যে অধিবেশন 1885 থেকে 1947 সাল পর্যন্ত, 1946 সাল পর্যন্ত যে অধিবেশন, তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ অধিবেশন। জাতীয় কংগ্রেসের প্রথম পর্বের কার্যকলাপ, জাতীয় কংগ্রেসের প্রথম পর্বের কার্যকলাপ এতক্ষণ তোমাদেরকে যেভাবে বলছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে এই সময় অনুনয় বিনয় নীতি বা আবেদন নীতির মাধ্যমেই কী করা হতো, সাংবিধানিক সংস্কারের মধ্য দিয়ে ভারতবাসীর যে দাবি দেওয়া তাকে পূরণ করানোর চেষ্টা করা হতো। এই পর্বের কংগ্রেসের নেতারা ব্রিটিশ সরকারের সাংবিধানিক রীতিনীতির মধ্য থেকেই কতকগুলো কি চেয়েছিল, সীমিত উদ্দেশ্য সফল করতে চেয়েছিল। তারা ইংরেজদের বিচার বিবেচনার উপর আস্থাশীল ছিলেন, যে ইংরেজদেরকে আমরা বোঝানোর পর যদি ইংরেজরা মনে করে যে হ্যাঁ এরকমটা দরকার, তখন তারা সংস্কার করবে, তারা ভারতবাসীর কথা ভাববে। আর তোমরা বলো, তারা কি ভাববে? আদৌ কি এই সময়ে তাদের মধ্যে ওই চিন্তা ভাবনা ছিল? ভারতবাসীদের প্রতি কোনো রকম কোনো দয়া, মায়া, মমতা, সিম্প্যাথি কিছুই ছিল না। তাহলে ভারতবাসীর কথা ভেবে কি তারা কিছু করবে? করেই। সরকারের নিকট দাবি পেশ কেন্দ্র ও প্রদেশের নির্বাচিত প্রতিনিধি, এগুলো তোমাদের লাগবে না। এগুলো হচ্ছে মানে অবশ্যই ডেসক্রিপটিভের জন্য লাগবে। সরকারের নিকট দাবি পেশ করেছিল যারা এই পর্যায়ে জাতীয় কংগ্রেসের যে নেতৃবৃন্দ বা সদস্যরা, সেগুলো কি একটু বলে দিচ্ছি আমি। কেন্দ্রে এবং প্রদেশে নির্বাচিত প্রতিনিধি দ্বারা স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা। দেখো, স্বায়ত্তশাসন কথা বলতে নিজেদেরকে দিয়ে নিজেদের শাসন, অর্থাৎ ভারতবাসীর মাধ্যমেই ভারতবর্ষ শাসন, তাকে বলা হচ্ছে স্বায়ত্ত শাসন। নিজেরা নিজেদেরকে শাসন করব। আমরা ভারতবাসী, আমাদের মধ্য থেকে কোনো প্রতিনিধিকে পাঠানো হবে। কেন্দ্রে একটা সরকার, প্রদেশে কি গভর্নর, কেন্দ্রে ভাইসরয়, তোমরা ইতিমধ্যে জেনে গেছো। তো কেন্দ্রে ভাইসরয়ের যে ক্যাবিনেট কমিটি, কিন্তু বিচার বিভাগীয় কমিটি যারা রয়েছে, এখন যদি আমরা কেন্দ্র সরকার রাজ্য সরকার দুটো ধরে নিলাম, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কেন্দ্র সরকারে বলছে ভারতবাসীদেরকে রাখতে হবে, কিন্তু কেন্দ্রের সরকারে কারা আছে? ব্রিটিশ গভর্নমেন্ট। প্রদেশ সরকারে কে আছে? ব্রিটিশ গভর্নমেন্ট। এখন বর্তমানে আমরা যদি প্রদেশ সরকার ভাবি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর কেন্দ্রে রয়েছে নরেন্দ্র মোদী, তাই না? তাহলে কেন্দ্র সরকার, সেখানে বিজেপি, আর প্রদেশ সরকার, সেখানেও ধরো বিজেপি, যদি আমরা এরকম ভাবি, বা কেন্দ্রে টিএমসি, প্রদেশে টিএমসি, বোঝা গেল? সেখানে অন্যান্য দলের ছেড়ে দাও, দেশ দিয়ে যখন হচ্ছে দেশ দিয়েই বলি। কেন্দ্রে ব্রিটিশ, প্রদেশেও ব্রিটিশ। সেখানে বলা হচ্ছে ভারতীয়দেরকে প্রতিনিধি হিসাবে কিছু জনকে রাখতে হবে। বিধানসভায় ভারতীয়রা কিছু থাকবে, আর লোকসভায় ভারতীয়রা কিছু থাকবে, এটাই তাদের দাবি ছিল। ব্রিটেনে ভারত বিষয়ক মন্ত্রীর উপদেষ্টা পরিষদের বিলোপ সাধন। ভারত বিষয়ক মন্ত্রী ব্রিটেনে বসে কি করবে? ব্রিটেনে যিনি বসে আছেন ভারত বিষয়ক মন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার, সেক্রেটারি অফ স্টেট বলা হচ্ছে যাকে, তিনি ব্রিটেনে বসে কি করবেন? ব্রিটেনে ভারত বিষয়ক মন্ত্রীর উপদেষ্টা পরিষদ যেটা আছে, ইন্ডিয়ান কাউন্সিল তৈরি করা হয়েছে, সেই কাউন্সিলে ভারতীয়দেরকে ঢোকানো হোক, তাই না? এই সকল দাবি তারা করতে শুরু করেছে। এই সকল দাবি মেনে নেবে ইংরেজ সরকার? কোনোদিনও না।
সাধারণ শিক্ষা ও কারিগরি শিক্ষার বিস্তার করতে হবে, এগুলো একটু একটু করে মেনে নেবে, এগুলোতে কোনো অসুবিধা নেই। তারাও চাইছে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটুক, সাধারণ শিক্ষা কারিগরি শিক্ষা আচ্ছা হোক, করা যাবে। শাসন বিভাগ ও বিচার বিভাগের পৃথকীকরণ, এই সকল দাবি দাওয়াগুলো আস্তে আস্তে করে মানতে শুরু করবে। উচ্চ সরকারি পদে অধিক সংখ্যায় ভারতীয়দের নিয়োগ, এইসব দাবি করলে হয়? উচ্চ সরকারি পদে ভারতীয়দেরকে রাখবে না, দাবি করতে ক্ষতি কোথায়? ইংল্যান্ডের ন্যায় ভারতেও আইসিএস পরীক্ষা গ্রহণের ব্যবস্থা, এইসব দাবি প্রথম দিকে হয়তো মেনে নিতে পারেনি ইংরেজরা, পরবর্তীকালে মেনে নিতে বাধ্য হয়েছিল এবং তার জন্য শেষমেশ 1947 সালে ছেড়ে দিয়ে পগার পা হয়ে গেছিল। নেক্সট, প্রভাব কি ছিল দেখো। এত সত্ত্বেও আমরা যাই কিছু বলি না কেন যে তারা আবেদন করত, নিবেদন করত, হলেও একটা সর্বভারতীয় রাজনৈতিক দলের উত্থান ঘটছে আস্তে আস্তে, সেটা তো আমরা বুঝতে পারছি। 1885 সাল থেকে 1905 সাল পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের বিভিন্ন কার্যকলাপের ফলে ভারতীয় জনগণের মধ্যে জাতীয় চেতনা প্রসার হয়, এটাই তো আমার লক্ষ্য। মানুষের মধ্যে যে ন্যাশনালিটি ছিল না, ইন্ডিয়ানিটি ছিল না, ভারতীয়তা ছিল না, সেটাকেই জাগ্রত করা হচ্ছে, দেশভক্তি জাগ্রত করা হচ্ছে, বুঝে গেল? ভারতীয় জনগণের মধ্যে ঐক্যবোধ, ইউনাইট করা হচ্ছে তাদেরকে, যার জন্য 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করে দেওয়া হয়েছিল 1911-তে। জাতীয় কংগ্রেস ধনী দরিদ্র, হিন্দু মুসলমান সকল শ্রেণীর মুখপাত্র হয়ে ওঠে, সবাই ভালোবাসতে শুরু করে দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে। এগুলোই তো পাওয়া। প্রথম পর্বের কংগ্রেস নেতৃবৃন্দ স্বাধীনতা বা ইংরেজদের ভারত ত্যাগের দাবি করেনি, তারা বলছে ইংরেজদের ভারত ছাড়ার দরকার নেই, ইংরেজরা ভারতে এখানে থাকুক, ভারতের কুসংস্কারের বিলোপ ঘটুক, ভারতের জাতীয় চেতনার উদ্ভব ঘটুক, ভারতের মানুষের মধ্যে হিউম্যানিটি জাগ্রত হোক, ভারতের মানুষের মধ্যে ইউনাইটেড একটা ঐক্যবদ্ধতা তৈরি হোক। এই সকল বিষয় তারা চাইতো যে ইংরেজরা এখানে থেকে এইসব করুক, ইংরেজরা যদি চলে যায় তাহলে আমাদের মধ্য থেকে প্রতিনিধি আমরা যদি পাই, সেক্ষেত্রে আমরা হয়তো সেইভাবে দেশকে ইউনাইট করতে পারবো না, হয়তো পরবর্তীকালে জাতি ধর্ম এই সকল নিয়ে গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হতে পারে। অতএব ইংরেজ যেমন আছে সরকারে থাকুক, শুধুমাত্র ভারতীয় কিছু প্রতিনিধিদেরকে তাদের ক্যাবিনেটে স্থান দেওয়া হোক, তাদের সরকারের স্থান দেওয়া হোক, কেন্দ্রে স্থান দেওয়া হোক, প্রদেশে স্থান দেওয়া হোক, এইসব গল্পগুলো তারা করতে শুরু করলো। আর এটা কিন্তু প্রভাব। এবার যদি আমরা মূল্যায়ন করি কি কি পাবো, জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ এই আন্দোলনকে গণমুখী করে তুলতে পারেনি। তাদের আবেদন নিবেদন নীতিকে 3P বলা হতো, এই যে প্রেয়ার, প্রোটেস্ট অ্যান্ড পিটিশন বলে ব্যঙ্গ করা হয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার কমলাকান্তের দপ্তর রচনায় বলেছেন, ভিক্ষা দাও জয় রাধেকৃষ্ণ, ভিক্ষা দাও গোমরে, ইহাই আমাদের রাজনীতি। অর্থাৎ এই সময়কার রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ছিলেন, জাতীয় কংগ্রেসের সদস্যরা যারা ছিলেন বা জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব যারা করতেন, তারা যে দাবি দাবাগুলো ইংরেজ সরকারের কাছে পেশ করত, মানে ওই জোর হাতে, হুজুর এটা দিতে হবে, এটা দিলে ভালো হয়, একটু ভেবে দেখুন, এরকম মানে রিকোয়েস্ট করা, অনুরোধ করা, আবেদন করা, যেদিকে প্রেয়ার বলা হচ্ছে, প্রেয়ার প্রোটেস্ট না দিলে আন্দোলন করো, আর পিটিশন সেটাকে লিখিত আকারে তাদের কাছে দাবি দাওয়াটা পেশ করা, সেটাকেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার কমলাকান্তের দপ্তর রচনায় বলছেন জয় রাধে কৃষ্ণ। কোনো ভিক্ষুক যদি আসে দেখবে এখনো তোমরা হয় কোনো না কোনো একটা বলি করবে, জয় রাধে কৃষ্ণ, কে হরি বল, এরকম করে বলে না, তাই জয় রাধে কৃষ্ণ, ভিক্ষা দাও গো মোরে, ইহাই আমাদের রাজনীতি। ভিক্ষা দাও মানে যেমন করে আমরা ভিক্ষা চাই, ভিক্ষা দুটো ভিক্ষা হবে, দাও দাও, তো সেই রকম করে ভিক্ষা দাও গো মোরে, এরকম করে কংগ্রেসের নেতা নেত্রীরা তারা চাইছে কার কাছে, ব্রিটিশ গভর্নমেন্টের কাছে, ব্রিটিশ সরকারের কাছে চাইছে যে আমাদেরকে এই ভিক্ষাটা দাও। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো লোক, হ্যাঁ, যে হচ্ছে তার কমলাকান্তের দপ্তর রচনায় এই সকল বিষয় বলে যাচ্ছে, বোঝা গেল? রবীন্দ্রনাথ ঠাকুর এই রাজনীতিকে নৈরাশ্যের ক্রন্দন বলেছেন, নৈরাশ্যের ক্রন্দন রবি ঠাকুর বলেছেন। দেখো রবি ঠাকুরের মতো লোক, শান্ত মেজাজের লোক, তিনিও বলেছেন যে চলবে না এই সময়কার ওইসব নেতা নেত্রীদের যে অনুনয় বিনয় নীতি, সেই সব চলবে না, নৈরাশ্যের ক্রন্দন, ও আশা করে করে মরে গেলেও চলবে না, কুমিরের কান্না, মানে ব্যাপারটা এরকম আর কি, ও কেঁদে লাভ নেই। অনেক ঐতিহাসিক এই সময়কালে রাজনীতিকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলেছেন, গল্পটা একই। মানে ব্রিটিশ সরকার যে কিনা মানুষের উপর অত্যাচার করে, তারা শুধু খালি মুনাফা নিয়ে যাচ্ছে, যারা সত্যবিলোপ নীতি প্রণয়ন করছে, যারা অধীনতামূলক নীতি প্রণয়ন করছে, এম্পেরিয়াল পলিসি হচ্ছে, নীল চাষ করতে বাধ্য করাচ্ছে, তিন কাঠিয়া প্রথা নিয়ে আসছে, মানে যা নয় তাই করছে ভারতবাসীর ওপরে। ভারতবাসীর প্রাণের মূল্য যাদের কাছে নেই একদম, তাদের কাছে গিয়ে আমি ভিক্ষা চাইতে পারবো না, ভিক্ষা চাওয়াটা ঠিক নয়। আর সেই সময়কার
1885 থেকে 1905 পর্যন্ত সেই সকল ব্যক্তিবর্গ যারা ইংরেজদের কাছে গিয়ে এইভাবে তাদের অনুনয় বিনয় নীতি আবেদন নিবেদনের মাধ্যমে তারা কী করতো, দাবি দাবা তুলে ধরার চেষ্টা করতো। আর ইংরেজরা কোনো মানে আমলই দিত না, কোনো প্রাধান্যই দিত না, মাঝে মাঝে কিছু মনে হয়েছে সেগুলো দিয়েছে। এখান থেকেই কিছু মানুষ বীতশ্রদ্ধ হয়ে বিরক্ত হয়ে বলছে এই সব চলবে না, এই রকম আমরা অনুনয় বিনয় নীতি করতে পারবো না। যেমন হয় আর কি, কোনো একটা দল চলছে, দলের মধ্যে যখন দেখা যাচ্ছে একটা দল আস্তে 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 করে বড় হচ্ছে, সেখানে প্রত্যেকের মতাদর্শ নিয়ে আলাদা হয়ে যাওয়ার চেষ্টা করছে। সেটাই হবে 1907-এ, যেটাকে আমরা সুরার স্প্লিট বলবো। বোঝা গেল বিষয়টা? এরপরে এই সময়কার কিছু উল্লেখযোগ্য নেতৃত্ব, তাদেরকে ভুলে গেলে চলবে না। তাদের বিরাট বড় অবদান। পরবর্তীকালে এরকম যে একটা সর্বভারতীয় সংগঠন তৈরি করে দিয়েছিল, একদম রেডি সংগঠন, যেখানে মহাত্মা গান্ধীর পদার্পণ ঘটেছিল, সেরকম রেডি সংগঠন তো কেউ বানাতে পারেনি। যাদের অবদান তাদেরকে আমরা ভুললে চলবে না। তাদের মধ্যে আছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, দাদাভাই নৌরোজি, গোপালকৃষ্ণ গোখলে, জি সুব্রমণ্যম আয়ার। যেই গোপালকৃষ্ণ গোখলে কিন্তু মহাত্মা গান্ধীর গুরুদেব ছিল। বুঝে গেল? নেক্সট সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এখানে তোমরা দেখতেই পাচ্ছ ভদ্রলোককে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি ওনার নাম। উনি বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত। তিনি একজন নরমপন্থী নেতা। 1876 সালে আনন্দ বসুর সহযোগিতায় ভারত সভা গঠন করেছে, যেটাকে আমরা কি বলছি, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন আমরা বলছি। দেন তিনি বেঙ্গলি পত্রিকার প্রতিষ্ঠাতা এবং সম্পাদক ছিলেন। কোন পত্রিকা প্রকাশ করতেন তিনি? প্রতিষ্ঠা করেছিলেন বেঙ্গলি পত্রিকা। কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয়। ঠিক আছে? বেঙ্গলি পত্রিকায় তিনি ইলবার্ট বিলের সমালোচনা করেছিলেন। ইলবার্ট বিল সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে অবশ্যই পড়ব। ইলবার্ট বিল যেটা হচ্ছে ভারতীয়দেরকে ব্রিটিশদের বিচার করার মতো একটা যোগ্যতা দেওয়া হচ্ছিল, সেটাকে ইলবার্ট বিল বলা হচ্ছে, যার বিরোধিতা করেছিল। তো সেই ইলবার্ট বিলের বিরোধিতা নিয়ে তিনি সমালোচনা করেছিলেন। তিনি প্রথম সরকারের অস্ত্র আইন এবং ভার্নাকুলার প্রেস অ্যাক্টের বিরোধিতা করেন। তার বিখ্যাত রচনা ছিল এ নেশন ইন মেকিং। এটাও কিন্তু পরীক্ষায় পড়ে। এ নেশন ইন মেকিং কে রচনা করেন? উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1921 সালে তিনি নাইট উপাধি পেয়েছিলেন। ঠিক আছে? 1921 সালে তিনি নাইট উপাধি পেয়েছিলেন। এর সঙ্গে তোমরা কমেন্ট করে জানিও আরও একজন নাইট উপাধি পেয়েছিলেন, যিনি 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন। কে সেই ভদ্রলোক? তার নাম তোমরা অবশ্যই কমেন্ট করে লিখে পাঠিও। তিনি রাষ্ট্রগুরু নামেও পরিচিত। রাষ্ট্রগুরু নামেও পরিচিত কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তিনি ইন্ডিয়ান গ্ল্যাডস্টোন নামেও পরিচিত। তিনি স্যারেন্ডার নট ব্যানার্জি নামেও পরিচিত। তাকে বলা হতো এডমন্ড বার্ক। তিনি ইন্ডিয়ান এডমন্ড বার্ক নামেও পরিচিত এই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা সুরেন্দ্রনাথ ব্যানার্জি। দেন দাদাভাই নৌরোজি, তিনি ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত। গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত দাদাভাই নৌরোজি। তিনি ভয়েস অফ ইন্ডিয়া প্রকাশ করতেন, সংবাদপত্র ভয়েস অফ ইন্ডিয়া তিনি প্রকাশ করতেন। তিনি ইংল্যান্ডে আনুষ্ঠানিক ভারতীয় প্রতিনিধি হিসেবে পরিচিত ছিলেন। তিনি প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ হাউস অফ কমন্সের সদস্য ছিলেন। হাউস অফ কমন্সের সদস্য ছিলেন। ঠিক আছে? তার বিখ্যাত বই প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। তার সিদ্ধান্তের নাম কি? ড্রেন অফ ওয়েলথ বা সম্পদের বহির্গমন তত্ত্ব। এগুলো কিন্তু আমাদের ভুললে চলবে না। ঠিক আছে? ড্রেন অফ ওয়েলথ আমি প্রতিটা ক্লাসে প্রায় বলে যাচ্ছি এই জায়গাগুলো। প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া, দাদাভাই নৌরোজি। ড্রেন অফ ওয়েলথ অর্থাৎ সম্পদের বহির্গমন তত্ত্ব, দিস ইজ অলসো দাদাভাই নৌরোজি। 1866 সালে লন্ডনে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। আমি যখন বিভিন্ন সংগঠনগুলো পড়াচ্ছিলাম এটা তোমাদেরকে বলেছি। তিনি কংগ্রেসের 3 বার সভাপতি নির্বাচিত হয়েছিলেন। বোঝা গেল? নেক্সট জি সুব্রমণ্যম আয়ার, তিনি দক্ষিণ ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত। তিনি মাদ্রাজ মহাজন সভা আয়োজন করেছিলেন। জি সুব্রমণ্যম আয়ার এই সভার মাধ্যমে জাতীয়তাবাদী শিক্ষা প্রদান করেছিলেন। তিনি ইংরেজি ভাষায় দ্য হিন্দু পত্রিকা তিনি রচনা করেছিলেন। ইংরেজি ভাষায়, দেখো এগুলো কিন্তু মনে রাখবে, দ্য হিন্দু পত্রিকা নয়, ইংরেজি ভাষায় দ্য হিন্দু পত্রিকা রচনা করেছিলেন। তামিল ভাষায় তিনি কি রচনা করেছিলেন? স্বদেশ মিত্রম। ঠিক আছে? স্বদেশ মিত্রম তিনি রচনা করেছিলেন। এরপরে আমরা পড়ব গোপালকৃষ্ণ গোখলে। তিনি ছিলেন রাজনৈতিক গুরু। কার? গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন। কংগ্রেসের বারাণসী অধিবেশনে 1905 সালে তিনি সভাপতি হন। 1905 সালে তিনি রচনা করেন সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি। কে প্রতিষ্ঠা করেছিলেন? গোপালকৃষ্ণ গোখলে। শুধু এইটুকু মনে রাখলে চলবে। আর 1902 সালে তিনি ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য হয়ে লবণ কর কম করার দাবি পেশ করেছিলেন। ঠিক আছে? এই হচ্ছে আমাদের এই পর্বের ইতিহাস। এই পর্বের ইতিহাসে কিন্তু আমাদেরকে
আমরা পার্ট 1 হিসাবে এই তথ্যগুলো পেলাম। আশা করি তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো তোমাদের একটা কথা বলি, যারা আমার ক্লাসের পিডিএফ চাইছো, অনেকেই পিডিএফ চাইছো, তো আমার তো প্রিন্টেবল পিডিএফ রেডি করা হয়নি। তো সেক্ষেত্রে তোমরা এই ক্লাসের পিডিএফগুলো যদি পেতে চাও, তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হবে। আমার টেলিগ্রাম চ্যানেলের নামটা বলে দিচ্ছি, স্টাডি গাইড এমপ্লয়মেন্ট। তোমরা প্রত্যেকেই টেলিগ্রামে গিয়ে সার্চ করবে স্টাডি গাইড এমপ্লয়মেন্ট। স্টাডি গাইড এমপ্লয়মেন্ট, স্টাডি গাইড এমপ্লয়মেন্ট লিখে সার্চ করবে। সার্চ করলে দেখবে চ্যানেলটা চলে আসবে, মানে টেলিগ্রামের যে চ্যানেল সেটা চলে আসবে। সেখান থেকে তোমরা পিডিএফ তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। পিডিএফ ডাউনলোড করলে দেখবে টিচমিন্টের একটা লিঙ্ক আসবে, সেখানে তোমরা ক্লিক করে সেখানে লগ ইন করে তোমরা অবশ্যই পিডিএফটা কালেক্ট করে নিতে পারবে। ঠিক আছে, স্টাডি গাইড এমপ্লয়মেন্ট। আর হ্যাঁ, স্টাডি গাইড এমপ্লয়মেন্টের যে লিঙ্ক সেটা আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা ওখান থেকে ক্লিক করে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, গিয়ে সেখান থেকে কিন্তু পিডিএফটা কালেক্ট করে নিতে পারবে। ওকে, তো সবাই মন দিয়ে আশা করি ক্লাসটা করেছো। কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে। আর আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা এই প্রথম পর্যায়ের পার্ট 2 নিয়ে আলোচনা করব। ওকে, বাই।